আপনারা মুখেও প্রশ্ন করতে পারেন আর লিখেও প্রশ্ন পাঠাতে পারেন। আমাদের যে চ্যাট বক্সটা আছে সেখানে লিখে পাঠানো যেতে পারে, সেটা বেটার। আর যদি মুখে করেন সেটাও করা যেতে পারে। তো আমাদের মোটামুটি 6 মাসের ক্লাসটা এখানে এন্ড হলো। এবার আমাদের একটা এক্সাম, তারপরে আমরা সার্টিফিকেট পাবো। আর সার্টিফিকেটের সঙ্গে সঙ্গে আমরা ইনিশিয়ালি একটা আহ কিছু একটা স্মারক, সেটাও ছোটখাটো দেখে একটা পাওয়ার আমাদের কথা আছে। আমরা যে কিছু একটা পেয়েছি, এই ফিলিংসটা আমাদের মধ্যে আসবে। তো তার আগে, একদম কোর্স কমপ্লিশনের আগে আমাদের একটা প্রশ্ন উত্তর পর্ব, যে কোথাও বুঝতে কিছু অসুবিধা রয়েছে কিনা সেই জায়গাটাকে ক্লিন আপ করতে হবে। তো শাস্ত্রটা বিশাল, আমিও পড়াশুনো করে যাচ্ছি, এখনো নতুন নতুন পড়াশুনো, প্রচুর পড়াশুনো, মাথা মানে কেমন কেমন লাগে মাঝে মাঝে। মাঝে মাঝে মনে হয় এবার ছেড়ে দিই, ওরা আবার মনে হয় না আর একটু হোক, চলো। তো এই করতে করতে এখন স্পেশালি নক্ষত্রের উপরে পড়াশোনা করছি। নক্ষত্র, নন্দী নাড়ি, আহ, তারপরে নিউমারোলজি, এইসবের উপরে পড়াশোনা করছি এখন। তো খুব কমপ্লিকেটেড, মানে বেশ কঠিন পড়াশুনো করা, আর সেই পড়াশুনো ধরে রাখা বেজায় কঠিন। তবুও লড়ে যেতে হচ্ছে, সবাই লড়ছে, আমিও লড়ছি বেটারমেন্টের জন্য, আরেকটু বেশি জানার জন্য। এটা তো একটা অথরিটি, এটা একটা যেন স্পেসিফিক পাওয়ার পাওয়া যায়। তো যাই হোক, তো এবার আমাকে হচ্ছে গিয়ে বলুন আপনারা কার কার কি কি প্রশ্ন রয়েছে। এরপরে এই যে পার্টটা আমাদের কমপ্লিট হলো, এরপরে আমরা চলে আসব। উম, এটা শেষ হয়ে যাওয়ার পরে আমাদের যেটা আসবে সেটা আমি একটুখানি শেয়ার করি। মেইনলি প্রেডিকশন ওরিয়েন্টেড কাজকর্ম সেখানে আমরা স্টার্ট করব। তো আমাদের তো একদম বেসিক প্রেডিকশনের কয়েকটা রুলস পড়া হয়েছে। এরপরে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে জ্যোতিষ অর্ণব সার্টিফিকেশন কমপ্লিট হলো। এরপরে আমাদের আসবে প্রেডিকশন রুলস, কনস্টিলেশন, বর্গ চার্ট এবং যোগ। তো ফলে এই 16টা ক্লাস, এটা আমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট হবে। এবং রুলস অফ প্রেডিকশন, কিভাবে আমরা প্রেডিকশন করব, সেটা এখানে আসবে। এর সঙ্গে থাকবে পামিস্ট্রির দুটো খুব ইম্পর্টেন্ট লাইন, একটা হচ্ছে আয়ু রেখা আর একটা হচ্ছে হৃদয় রেখা। মোটামুটি 90% প্রেডিকশন এই আয়ু রেখা, হৃদয় রেখা দিয়ে হয়ে যায়। আমি হাতের উপরে একটা তো নিচ্ছি, আপনারা অনেকেই পেয়েছেন কিছু কিছু পার্ট, বাকিটাও আস্তে আস্তে পাবেন। তো এই পামিস্ট্রির না ওই যে এটা মিউট করবে। আয়ু রেখাটা যদি আমরা ভালো করে, আয়ু রেখা হোক, বিবাহ রেখা হোক, হৃদয় রেখা হোক, শিরোরেখা হোক, কোনো একটা বা দুটো রেখাকে যদি খুব ভালো করে স্টাডি করতে পারি, তাহলে কিন্তু মোটামুটি আমাদের কাজটা হয়ে যাবে। বাকি তো আমরা হাতটা দেখবই। তো হাতটা আমরা যতটুকু করেছি রেখার ঠিক আগে পর্যন্ত, সেটা আমাদের যথেষ্ট ডিপ স্টাডি হয়েছে। হাতের টাইপ, হাতের কোয়ালিটি। এবার আমরা নেক্সট ইয়ে থেকে নেক্সট ব্যাচে আমরা আয়ু রেখা আর হৃদয় রেখা শিখবো। আর তো আমাদের সিলেবাস ডিস্ট্রিবিউশনটা ভালোই হয়েছে। যাই হোক, এবার আপনাদের হচ্ছে গিয়ে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো একটু বলুন, আমি ক্লারিফাই করার চেষ্টা করি। শুরু করা হোক। স্যার, আগের দিনের রেকর্ডিংটা পাওয়া যায়নি, ওটা একটু হলে ভালো হতো। ঠিক রেকর্ডিংটা পোস্ট করা হয়েছে। আজকে হচ্ছে 11, তাহলে তার মানে 4 তারিখ। আচ্ছা, আমি করে দিচ্ছি। জেনারেলি তো আমি দিনের দিনই পোস্ট করে দিই। আচ্ছা, আর বলুন, আর কার কোন রকম কোনো প্রশ্ন? পুরো কোর্স নিয়ে কোনো প্রশ্ন নেই, যে কোনো প্রশ্ন। স্যার, বলছি, যেটা স্যার একটা ওই ইয়েটা গ্রুপে জয়েন করেছি একটা, যেহেতু ওই যে মা আদিশক্তি যে তন্ত্র ইয়েটা ব্যাপারটা, হ্যাঁ, ওটা কেউ যদি সাপোজ যে 5টা না 6টা ক্লাস আছে, ঠিক আছে,
এবার ধরো কোনো কারণে একটা ক্লাস মিস হয়ে গেল, সেক্ষেত্রে? একটা ক্লাসের জন্য আর হ্যাঁ, আমাদের টোটাল 10 জনকে আমরা নিতে পারবো। আমাদের যে ইয়েটা, আমাদের যে সিটিং ক্যাপাসিটি, সেখানে হ্যাঁ। আমরা 10 জনকে নিতে পারবো। আমাদের লোকজন রাখার নেওয়ার জায়গা নেই। তো 10 জনকে আমরা নেওয়ার পরে আমাদের এক একটা 6টা ক্লাস আছে। তো 6টা ক্লাসে আমরা 10 জন করে নিতে পারবো। তারপরে মোট 60 জন, একজন একটা ক্লাসে পার্টিসিপেট করবে। ও পার্টিসিপেট আচ্ছা করার আচ্ছা। জন্য ফিস দিতে হবে 500 টাকা। যেদিন পার্টিসিপেট করবে সেই দিনে 500 টাকাটা রিফান্ড করে দাও। মানে এই ক্ষেত্রে হয় কি, ধরুন 8-10 জন বললো, বলে এলো হচ্ছে গিয়ে 8 জন, তাহলে ওই যে দুটো সিট ওটা অন্য কেউ আসতে পারতো। তো যেহেতু ফ্রি ওয়ার্কশপ, আমরা টাকা নেব না, কিন্তু টাকা দিয়ে সিটটা কনফার্ম করতে হবে, আসবার পরে আমরা টাকাটা রিফান্ড করে দেব। মানে স্যার একজন একজন 6টা ক্লাস করবে তো 6 দিন নাকি? না, খুব চলে আর কি। আর যে জিনিসটা দরকার সে সেই দিনটায় পার্টিসিপেট করে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, ঠিক আছে। এবার আমরা যদি দেখি যে ব্যাচে আমাদের ভর্তি হচ্ছে না, লোকজনের ঘাটতি রয়েছে, তাহলে আমরা বলবো যে ঠিক আছে, তাহলে তুমি পরেরটাতেও আসতে পারো। কিন্তু আমরা চেষ্টা করছি যেন যারা ইচ্ছুক, তারা যেন সবাই অ্যাটলিস্ট একটাতে পার্টিসিপেট করতে পারে। বুঝতে পারলেন? এবার এটা শুধুমাত্র ওয়ার্কশপ, এরপরে তো ক্লাস শুরু হবে। তখন চাইলে ক্লাসে জয়েন করবেন, এটা যদি ভালো লাগে তাহলে ক্লাসে জয়েন করে যাবেন। বোঝা গেল? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, আর কারোর কোনো সমস্যা? প্রেডিকশন, হস্তরেখা? হ্যালো স্যার, আমি জিজ্ঞেস করব। হ্যাঁ, নিশ্চয়ই করবেন। হ্যাঁ, বললাম স্যার, ওই শনি আর শুক্র এই দুজন যদি সেকেন্ড হাউসে থাকে, তাহলে সেটা ফলাফল কারটা প্রমিনেন্ট হবে, শনিরটা হবে না শুক্রটা হবে? এক্ষেত্রে কি ডিগ্রিটা ম্যাটার করবে? এবার হচ্ছে গিয়ে আপনি বলছেন শনি আর শুক্র। এবার এই যে দ্বিতীয় ভাবে শনি আর শুক্র অবস্থান করে রয়েছে, তাহলে এটা কি হ্যাঁ, লগ্ন? এবার এইটা প্রথম প্রশ্ন। হ্যাঁ, লগ্ন মিথুন লগ্ন, কর্কট রাশিতে বসে আছে। তাহলে মিথুন লগ্নে শনি আর শুক্র কর্কট রাশিতে বসে আছে। তো আমরা ধরে হ্যাঁ, নিচ্ছি হ্যাঁ, ক্লোজে বসে আছে। তাহলে ঘটনাটা কি হ্যাঁ, হবে? দ্বিতীয় মানে হচ্ছে আমার আত্মীয় পরিজন, আমার সঞ্চিত হুম, অর্থ, আমার টাকা পয়সা ইত্যাদি, আমার বাক্য। শুক্র হ্যাঁ, হচ্ছে, শুক্র হচ্ছে, আমি একটু ছবি এঁকে দেখাই। হুম। একটা সেকেন্ড, আমি একটু শেয়ার করি স্ক্রিনটা। হুম। আপনারা হচ্ছেন আমার আহ, আপাতত শেষ ব্যাচ। কি বললেন স্যার? যে আপনারা হচ্ছেন আপাতত হ্যাঁ, আমার লাস্ট ব্যাচ। আচ্ছা, আচ্ছা, তো এরপরে আরো দুটো ব্যাচ স্টার্ট হয়েছে, দুটো তিনটে চারটে ব্যাচ স্টার্ট হয়েছে। তো সেই ব্যাচে আর আমি পড়াচ্ছি না, পড়াচ্ছেন অন্য টিচাররা। হ্যাঁ দেখি, গ্রুপে ইয়ে দেয়, মানে ইউটিউবে ভিডিও দেয়, সেটা হচ্ছে একটা সোনালি দি। হ্যাঁ, আচ্ছা, ওই ক্লাসগুলো জয়েন করতে পারি স্যার, যদি হ্যাঁ, মনে হয়? ওই অ্যানাউন্সমেন্ট যেটা আছে ওটাতে রিকোয়েস্ট দিতে হবে, না? হ্যাঁ, রিকোয়েস্ট দিতে পারবেন না, তাহলে ওই ক্লাসে আবার আপনাকে অ্যাডমিশন হতে হবে বা ওই তাহলে ভিডিওগুলো দেখে নিতে হবে। ও। তাহলে এটা হচ্ছে আমার লগ্ন, এখানে রয়েছে শনি,
আর আর শুক্র। এখানে তাহলে এবার এই যে দ্বিতীয় ঘরটা, দ্বিতীয় ঘরে এরা এসে বসে রয়েছে কে কে? প্রথমত হচ্ছে গিয়ে পঞ্চমপতি, আর এখানে অষ্টম, অষ্টম আর নবমপতি। দ্বাদশ। তাহলে শুক্র হচ্ছে পঞ্চম দ্বাদশ, আর শনি হচ্ছে অষ্টম নবম। তাহলে এখানে এই 2 নম্বর ঘরে যদি আমরা শুধু পঞ্চম আর নবমটাকে ধরি, তাহলে এখানে একটা মহাভাগ্য যোগ সৃষ্টি হয়েছে। এটাতে প্রচুর কি অর্থ যোগ? আসবে। এরা কি যোগ হবে মহাভাগ্য, স্যার, কি বলেন? এটাকে আমরা একটা মানে সৌভাগ্য যোগ হিসেবে ট্রিট করতে পারি, যেখানে পঞ্চমপতি আর নবমপতি যুক্ত হয়েছে দ্বিতীয় স্থান। তাহলে এর সঙ্গে সঙ্গে কি রয়েছে? দ্বাদশপতি, সে হচ্ছে গিয়ে দ্বিতীয় এসে বসেছে। দ্বাদশপতি কেমন দ্বাদশপতি? শুক্র দ্বাদশ। তাহলে শুক্র হচ্ছে বিলাসিতার কারক গ্রহ, শুক্র হচ্ছে ডিজায়ার, আকর্ষণের কারক গ্রহ। সে এসে পঞ্চমপতি দ্বাদশপতি, সে বিলাসিতা, আগ্রহ, উৎসাহ, ডিজায়ার ইত্যাদির কারণে দ্বিতীয় ভাবটাকে ক্ষতি করার চেষ্টা করবে। এর সঙ্গে সঙ্গে অষ্টমপতি এবং নবমপতি শনিদেব, তিনিও এসে এখানে বসেছেন। তাহলে এই জায়গাটা ভীষণ সেন্সিটিভ হয়েছে। সেন্সিটিভ হয়েছে কেন? শনি এবং হুম। শুক্রের এই কম্বিনেশন কিছু প্রেসার ক্রিয়েট করা, বেশ কিছু লোন হয়ে যাওয়া, কারণ খরচা করা, এই সমস্ত বিষয়কে দেবে। জাতক চেষ্টা করবে প্রাণপণ সঞ্চয় করতে, কিন্তু সার্টেন অ্যামাউন্ট সঞ্চয় করবার পরেই তার কিন্তু ঝপ করে টাকা পয়সা অনেকটা নষ্ট হয়ে যাবে। হুম। বোঝা গেল? আচ্ছা। আচ্ছা। এই জাতকের এই শুক্র শনি দ্বিতীয় কর্কটের ঘরে থাকার জন্য উচ্চাঙ্গ হুম। সঙ্গীত বা হচ্ছে গিয়ে হুম। উচ্চাঙ্গ সঙ্গীত কেন? কারণ দ্বিতীয় ভাব হচ্ছে আমার মুখ, মুখ বাক্য, কণ্ঠ। মুখ কণ্ঠ, বাক্য, ঠিক। কণ্ঠ ঠিক হুম। দ্বিতীয় নয়, কণ্ঠ তৃতীয়। কিন্তু কণ্ঠ দিয়ে তো আওয়াজটা বেরোয় না, আওয়াজটা হুম। বেরোয় মানে কণ্ঠে গলা দিয়ে। সঙ্গীতের প্রকাশ, সেটা হচ্ছে গিয়ে হুম। 2 নম্বর থেকে আসবে। ফলে এই লোকটার আবৃত্তি, হুম। মিউজিক, হুম। গান, হুম। এইসবের প্রতি, এবং সেটা কিন্তু ক্লাসিক্যাল হবে। কেন ক্লাসিক্যাল হুম। হবে? কারণ এখানে রয়েছে শনিদেব। তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে এই বিষয়গুলির প্রতি অ্যাটাচমেন্ট, অ্যাট্রাকশন, এটা বাড়তে দেখতে পাওয়া যাবে। এই মানুষটা হুম। এই সমস্ত বিষয়ে মোটামুটি জন্মগত প্রতিভা থাকবে। তারপরে কি হবে? এই মানুষটাকে দেখতে শার্প হবে, কিন্তু এর হুম। গায়ের রং কিছুটা চাপা হওয়ার সম্ভাবনা, মুখমণ্ডলটা একটু চাপা হওয়ার সম্ভাবনা, চাপা মানে গায়ে কাল গায়ে মানে কমপ্লেক্সন, গায়ের রংটা একটু বসে যাওয়ার সম্ভাবনা। ঠিক আছে? হুম। হুম। এরপরে কি হবে? এই লোকটা অষ্টমপতি দ্বিতীয় রয়েছে, অষ্টমপতি হুম। দ্বিতীয়, তার সঙ্গে হুম। দ্বাদশপতি। ভালো করে বুঝবেন এটা। অষ্টম মানে হচ্ছে মৃত্যু, আর দ্বাদশ মানে হচ্ছে ডিটাচমেন্ট। তাহলে কোনো হুম। মানুষের ডিটাচমেন্টের কারণে কিছু প্রাপ্তি যোগ, হয়তো দাদু মারা গেলেন, নাতির নামে কিছু টাকা পয়সা দিয়ে গেলেন। বুঝতে হুম। পারলাম? এই হ্যাঁ, লোকের হ্যাঁ, হ্যাঁ, ঠিক। পরধন প্রাপ্তি, তার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। এবং মানি আচ্ছা। ম্যানেজমেন্ট বলে একটা ওয়ার্ড এই সময় প্রচলিত রয়েছে। কারণ মানি ম্যানেজমেন্টটা হচ্ছে ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ। কারণ সেখানে যদি আমরা ঠিক ভুল স্যার। করে ফেলি, তাহলে টাকাটাকে হুম। আমরা কিন্তু ধরে রাখতে পারি, টাকা আমাদের জলে যাবে। তাহলে মানি ম্যানেজমেন্ট ইজ ভেরি এসেন্সিয়াল। তো এই মানুষটা ঠিক। 6 মাস মানি ম্যানেজমেন্ট করলো, কিন্তু 6 মাসের পরে হয়তো 2 মাস এমন ঘেটে ফেললো যে এর কাছ থেকে সব বেরিয়ে গেছে টাকা। আচ্ছা। মানে সঞ্চয় কিছুদিনের জন্য করলেও কন্টিনিউ সঞ্চয় ধরে রাখা, এটা কিন্তু এর জন্য কঠিন হতে চলেছে। আচ্ছা। স্যার, পরিষ্কার? রাজনীতি হবে এই লোকটার? এই লোকটার কি রাজনীতি হবে? Yes. এইবার আমরা চলে আসছি অন্য পার্টে। এইবার রাজনীতি করবার জন্য আমার দুটো এসেনশিয়াল প্ল্যানেট আছে। তার মধ্যে একটা হচ্ছে দশমপতি, আর দ্বিতীয় হচ্ছে রবি। এছাড়াও হুম। রাজনীতিতে আরো গ্রহ রয়েছে। তো আমি তো রাজনীতি করাইনি আপনাদের, কিন্তু লিস্ট হুম। গ্রহকে আমাদের লাগবেই। তার মধ্যে একটা হচ্ছে দশমপতি স্বয়ং, আর একটা হচ্ছে হুম। রবি। লগ্নপতিও হুম। লাগবে। তো এখানে না তো দশমপতি আছে, না রবি আছে, হুম। না লগ্নপতি হুম। আছে। তাহলে এবার এই লোকের হুম। রাজনীতি কি করে হবে? মানে আমরা এখানে বলবো কি করে? বলতে তো পারবো না। আর আরেকটা আচ্ছা। কথা কি বলি, যখন আপনারা পড়াবেন, কোনো না কোনো দিন তো পড়াবেন,
তখন কখনোই দ্বিতীয় শনি থাকলে এই হবে বা দ্বিতীয় শুক্র থাকলে এই হবে, সেইটা হচ্ছে কি বলা যাবে না। কারণ আপনি তো হুম জানতে পারছেন না যে দ্বিতীয় পতি কোথায় আছে। এইখানে হচ্ছে হুম কি আমরা দ্বিতীয় পতি চন্দ্র সপ্তমে আছে। দ্বিতীয় পতি চন্দ্র সপ্তমে আছে। তো সেইটা আমরা জানতে পারছি না, মানে এই ধরনের চার্টকে বলা হচ্ছে ব্লাইন্ড চার্ট। মানে এই চার্টটা হচ্ছে গিয়ে অসম্পূর্ণ চার্ট। তো এই অসম্পূর্ণ চার্ট দেখে আপনারা কখনোই প্রেডিকশন করবেন না। প্রত্যেককেই বলবো যে কখনোই আপনারা সম্পূর্ণ চার্টে প্রেডিকশন করবেন না। পুরো ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ এগুলো নেবেন। আমার সাথে এরকম ঘটেছে, 1800 সামথিং এর একটা কুণ্ডলী নিয়ে তারা একজন হচ্ছে গিয়ে চলে এসছে, এনে আমাকে দেখালেন। তো এবার ওই দিনকে আমার কপালটা খুব ভালো ছিল কোনো কারণে। তো আমি প্রশ্ন করলাম, ইনি কি সুস্থ এবং জীবিত আছেন? তো আমি জানি না কেন প্রশ্ন করলাম, বাট এটা ইনটিউশন হতে পারে। হঠাৎ করে ওই দিনকে ওই কথাটা আমার মুখ থেকে বেরিয়ে এসছে, এটা হতে পারে। বাট ওই কথাটা বলার পরে উনি আর কি কিছু বললেন না। উনি আর কি মেনে নিলেন যে উনি আমাকে টেস্ট করতে এসেছিলেন। তো আপনারা কখনো ব্লাইন্ড চার্টে প্রেডিকশন করবেন না। আপনারা সবসময় বলবেন যে কমপ্লিট ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দাও। কারণ আমার কাছে এই মুহূর্তে দশা নেই, আমার কাছে আর কোনো গ্রহ নেই, কিন্তু যেহেতু আমি আপনাদেরকে পড়াচ্ছি, তাই আমি এইটুকু অ্যানালাইসিস করবার চেষ্টা করলাম। এই লোকটারই শনির দশা, শুক্রের অন্তর্দশা, ভুল বলছি, দ্বিতীয় শনি শুক্র রয়েছে। তো এই লোকটারই শুক্রের দশা, শনির অন্তর্দশা। আর শনির অন্তর শনির দশা, শুক্রের অন্তর্দশা টোটালি ডিফারেন্ট ফল হবে। এবং বাকি গ্রহরা কোথায় কিভাবে রয়েছে সেটা না দেখে আমি প্রেডিক্ট করবো কি করে? যেমন ধরুন, এই লোকটা, আমরা শুনিনি, শুনছি না, রাহু আছে সে এই ঘরে। তাহলে এই ঘরে রাহু, আর সেই রাহুই রয়েছে এই ঘরে। তাহলে এই যে দুটো রাহুকে আমি পেলাম, দু জায়গাতে রাহু, সেখানে শনি শুক্র এই ঘরটাতেই রয়েছে, ক্যারেক্টারটাই বদলে গেল, পুরো টোটাল ক্যারেক্টার বদলে গেল, লোকটাই আলাদা মানুষ হয়ে গেল। এবার শনি শুক্র এই যে এই ঘরটার মধ্যে রয়েছে, এই ঘরে এদের থাকার একটা স্পেসিফিক অ্যাক্টিভেশন এজ রয়েছে। তো সুতরাং আপনারা পুরো কুণ্ডলিটা নেবেন, নিয়ে তারপরে বলবেন এবার দুটো কথা বলবেন। আচ্ছা, তারপরে কার কি প্রশ্ন? স্যার, আর কি কোশ্চেন করতে পারবো? হ্যাঁ, ধরুন না, আর তো কেউ করছে না। হ্যাঁ, বললাম যে স্যার, এই জাতক বা জাতিকা কি মানে নীলা পড়তে পারে অষ্টমপতি নবমপতি, যদি মানে যেহেতু মিথুন লগ্ন। এই পাথরের রেমেডিতে আমরা এখনো আসিনি। এই আচ্ছা। ধরনের জাতক জাতিকার ক্ষেত্রে আপনারা প্রথমে লগ্নটাকে বুস্ট করবার চেষ্টা করবেন। নীলা তো পরে লগ্ন, হয়। লগ্নে হচ্ছে বৃহস্পতি আর মঙ্গল। যারা যখন স্টোন রেমেডি সিলেক্ট করবেন, তখন হুম অবশ্যই পান্নাকে আগে প্রেফার করবেন, তারপরে ও আদার রেমেডির দিকে যাবেন। মানে চট করেই সব। নীলা বা হুম পেন বা রুবি হুম এই টাইপের হার্ড স্টোনের দিকে যাবেন না, সফট স্টোনের হুম দিকে থাকবেন যাদের নেগেটিভিটি অনেক কম। এবার হুম ধরুন এই লোকটা হচ্ছে গিয়ে বিবাহিত জীবন নিয়ে খুব সমস্যায় ভুগছে, খুব সমস্যায় ভুগছে, এবং সমস্যার কারণ হচ্ছে বিবাহিত জীবন। তো নীলা দিলে পরে তো সমস্যা বাড়বে, মারাত্মক বাড়বে। হুম আবার হতে পারে এই লোকটা হচ্ছে কি এডুকেশনে ভুগছে, সেই ক্ষেত্রেও নীলা দিয়ে কিচ্ছু লাভ পাবেন না। এখানে তখন দিতে হবে পোখরাজার পান্না, আর সঙ্গে ছমুখী রুদ্রাক্ষ, চারমুখী রুদ্রাক্ষ, পাঁচমুখী রুদ্রাক্ষ। 4 5 6 তিনটা। চার পাঁচ ছয়, বুধ বৃহস্পতি শুক্র। আচ্ছা আচ্ছা। ঠিক আর আছে, তৃতীয় হচ্ছে সূর্য আর বুধ সিংহ রাশিতে। চতুর্থে আচ্ছা, রাহু। ঠিক আছে। এবার আমরা আবার একটু অন্যদের প্রশ্নে যাই, তারপরে আবার সময় পেলে পরে এটাতে আসবো। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আর কারোর কোনো প্রশ্ন থাকলে করুন। স্যার আমার একটি প্রশ্ন আছে, করব? হ্যাঁ, নিশ্চয়ই করবেন। স্যার আপনি যে ইকুয়াল হাউস ডিস্ট্রিবিউশনটা আমাদের শিখিয়েছিলেন, হ্যাঁ, তো সেখানে যেভাবে ভাব বিচারটা আপনি দেখিয়েছেন, আর যখন আমরা ওই আপনি যে অ্যাপটার কথা বলেছিলেন ওই অ্যাপটাতে গিয়ে আমরা দেখছি, তো ওখানে ডিগ্রিগুলো মেনশন করা আছে, কিন্তু ভাব যেভাবে মানে আপনি শিখিয়েছেন যে লগ্নটাকে ধরে ইকুয়াল হাউস ডিস্ট্রিবিউশনে গিয়ে করতে হবে, সেই সেটাকে কারেকশন করে যখন করছি, তখন স্যার
ওই লগ্ন কুণ্ডলীটা থেকে একটু ডিফারেন্ট হয়ে যাচ্ছে, যেটা ওই ভাবচলিত কুণ্ডলীতে গিয়ে মিলছে কিছুটা। তো আমরা যখন প্রেডিকশনটা করব, মানে কোন, মানে ক্লায়েন্টের সামনে বসে কোনটা, মানে কোনটাকে ফলো আপ করলে ভালো হবে? ক্লায়েন্টের সামনে বসে হচ্ছে গিয়ে আহ আমরা সবসময় চেষ্টা করব ভাবচলিত এবং মূল কুণ্ডলী দুটোকে নিয়ে কাজ করবার। যেমন একটা এক্সাম্পল দিই, ধরুন কোনো একটা লোকের লগ্ন, এটা হচ্ছে মিথুনের 2 ডিগ্রিতে আছে, আর এই লোকটার বৃহস্পতি সে হচ্ছে 29 ডিগ্রিতে আছে। তাহলে এবার আপনি যদি সপ্তমপতি লগ্নে বলে প্রেডিক্ট করেন, তাহলে হচ্ছে কি সপ্তমপতি লগ্নে থাকা মানে হচ্ছে খুব কেয়ারিং স্ত্রী হবে, স্ত্রীর সঙ্গে অ্যাটাচমেন্ট খুব ভালো হবে, স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে গভীরতা থাকবে। কিন্তু যদি সপ্তমপতি দ্বিতীয় যায়, সপ্তমপতি দ্বিতীয় যাওয়া মানে হচ্ছে সপ্তমের অষ্টমে চলে যাওয়া। সপ্তমপতি দ্বিতীয় মানে হচ্ছে সপ্তমের অষ্টমে। তাহলে যদি সপ্তমের অষ্টমে চলে যায়, তাহলে সেখানে সেপারেশনের ইন্ডিকেশন আসে। তাহলে এবার তাহলে আমাকে বলতে হবে যে বৃহস্পতি দ্বিতীয় ভাবে আছে, বৃহস্পতি কিন্তু লগ্ন ভাবে নেই। কারণ লগ্ন ভাবটা হচ্ছে 17 ডিগ্রি পর্যন্ত বিস্তৃত, আর বৃহস্পতি এখানে অবস্থান করে রয়েছে। আর বৃহস্পতি এখানে এসে রয়েছে সে দ্বিতীয় ভাবে। তাহলে বৃহস্পতি দ্বিতীয় আছে, বৃহস্পতি লগ্নে নেই। এই জায়গাটাতে আমরা ক্লিয়ার হলাম। এবার আমাকে হ্যাঁ। ক্যালকুলেট করতে হবে বৃহস্পতি কতটা ভালো অবস্থায় আছে। যেমন মিথুনের 29 ডিগ্রিতে বৃহস্পতি হচ্ছে দুর্বল বৃহস্পতি, কিন্তু এই বৃহস্পতি যদি কর্কটে ঢুকে যায়, তাহলে সে হচ্ছে গিয়ে তুঙ্গ ক্ষেত্রস্থ বৃহস্পতি, অত্যন্ত বলবান। তাহলে মিথুনের এই শেষ দিকটা আর কর্কটের শুরুর দিকটা, দুটোর মধ্যে হিউজ ডিফারেন্স। তাহলে গুরু যদি কর্কটেও থাকতো, সে গুরু কর্কটেই ছিল 4 ডিগ্রিতে, তাহলে সেও কিন্তু দ্বিতীয় ভাবেই থাকবে। কিন্তু এই যে দুটো বৃহস্পতি, এই কর্কটের বৃহস্পতি আর মিথুনের বৃহস্পতি, এই দুজনের মধ্যে হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স। 29 ডিগ্রির বৃহস্পতি মানে হচ্ছে সে মোটামুটি মৃত্যু পথযাত্রী, আর 4 ডিগ্রির বৃহস্পতি মানে হচ্ছে সে পুনরুজ্জীবিত বৃহস্পতি, রেজুভিনেটেড জুপিটার। সে আবার প্রাণ পেয়েছে, তার আত্মা আবার শক্তি পেয়েছে, আবার কিছু একটা করে দেখাবো। তার 29 ডিগ্রির বৃহস্পতি হচ্ছে সে বলছে আর আমাকে ডাকিস না, এবার আমি মরতে দে, এবার তো শান্তিতে মরতে দে। বুঝতে পেরেছি স্যার। কিন্তু স্যার যদি মানে তার মানে ডিগ্রিটাকে দেখেই কি কনসিডারেশনে রেখে কাজ করতে হবে? একদম ডিগ্রিটাকে দেখতে হবে, দেখে ভাবটা সিলেক্ট করতে হবে, এবং ভাবটা সিলেক্ট হওয়ার পরে তারপরে হচ্ছে গিয়ে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে দেখতে হবে ওটা কোথায় রয়েছে। তাহলে প্রেডিকশন করবার সময় আমাদের কিছু কাজ করতে, এই আবার রয়েছে। তাহলে আমি কি করব, এই চার্টটাকে যখন করব, ধরুন এখানে আমার বৃহস্পতি রয়েছে, তারপরে এখানে আমার হচ্ছে গিয়ে রাহু রয়েছে 27 ডিগ্রিতে। তাহলে আমি কি দেখছি, আমি দেখতে পাচ্ছি রাহুটা দ্বাদশে রয়েছে, আমাদের স্বপ্ন দেখে তাই মনে হচ্ছে। কিন্তু ভাবটা যখন দেখবো বা ডিগ্রি যখন দেখবো, তখন আমি বুঝতে পারছি যে রাহু রয়েছে কোথায়, লগ্নে। তাহলে আমাকে কি লগ্নে। করতে হবে, আমাকে একটা সিম্বল ইউজ করতে হবে। এইটা হচ্ছে সেই সিম্বলটা, এই চার্টটাই বানিয়ে ফেললাম। যেমন হচ্ছে গিয়ে এটা আমার 3rd হাউস, এখানে সান হচ্ছে 10 ডিগ্রিতে বা 12 ডিগ্রিতে। তারপরে হচ্ছে এখানে মার্কিউরি রয়েছে, বুধ, বুধ এখানে 13 ডিগ্রিতে রয়েছে, এখানেই শুক্র রয়েছে, 28 ডিগ্রিতে শুক্র রয়েছে। তারপরে এই ঘরটাতে আমি ধরছি শনি রয়েছে,
শনি রয়েছে ধরে নিচ্ছি 6 ডিগ্রিতে, কেতু এখানে 27 ডিগ্রিতে, কেতু 27 ডিগ্রিতে হয়ে গেল। এবার চাঁদ রয়েছে 13 ডিগ্রিতে। তাহলে কটা হলো? 3 আর 3 6 আর 3 9, তাহলে একটা বাদ গেল। কে বাদ গেল? শুক্র। শুক্র হয়ে গেছে, বাদ গেল শনি, শনি শনিও হয়ে গেছে, মঙ্গল। মঙ্গল। তাহলে মঙ্গলটাকে আমি এখানে রেখে দিচ্ছি। মঙ্গল এখানে 5 ডিগ্রি। তাহলে এবার আমি কি দেখছি চার্টটাতে? চার্টে আমি দেখছি যে লগ্ন মিথুন, লগ্নে বৃহস্পতি, মঙ্গল দ্বিতীয়, রবি তৃতীয়, চতুর্থে শুক্র বুধ, পঞ্চমে শনি, কেতু ষষ্ঠে, চন্দ্র সপ্তম অষ্টমে, আর রাহু তিনি হচ্ছেন কোথায়? দ্বাদশে। আমি এটা দেখতে পাচ্ছি। এবার আমি একটা সিম্বল ইউজ করব। এই সিম্বলটা হচ্ছে কিরকম? যদি কোনো গ্রহ হিসেব করে আমার মনে হয় ঘর চেঞ্জ করলো, তাকে আমি এই সিম্বল দিয়ে দেখি। মঙ্গল 5 মানে 5ই আছে, রবি তার ঘর পাল্টায়নি, বুধের ঘর ঠিকই আছে, শুক্রের ঘর পাল্টেছে, কেতুর ঘর পাল্টেছে, ব্যাস। এই আমার চার্টটা দেখবার মতন কন্ডিশনে চলে এলো। তাহলে আমি কি বলছি? আমরা বলছি এবার মিথুন লগ্ন, লগ্নে রাহু রয়েছে, দ্বিতীয় রয়েছে চন্দ্র বৃহস্পতি এবং মঙ্গল, অষ্টমে চন্দ্র। চন্দ্রের সঙ্গে বৃহস্পতির একটা সম্পর্ক হয়েছে, চন্দ্র বৃহস্পতির মধ্যে দৃষ্টি বিনিময় দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু বৃহস্পতি তো ওই জায়গাটাকে দেখছে না। বৃহস্পতি অ্যাকচুয়ালি ভাবে এই ঘরটাতে চলে এসছে, ভাবে বৃহস্পতি তৃতীয় sorry, দ্বিতীয় চলে এসছে। আর দ্বিতীয় ভাবস্থ বৃহস্পতির দৃষ্টি সেটা সরাসরি চন্দ্রের উপর পড়েছে। পরিষ্কার হলো? স্যার, স্যার গুরুর 29 ডিগ্রি আপনি বলছিলেন যে একদম ম্রিয়মান, এটা কেন একটু বুঝতে পারলাম না। আহ আচ্ছা। আহ তানিয়া, তানিয়াই তো। হ্যাঁ, হ্যাঁ স্যার। তানিয়া ক্লিক হয়েছে। হ্যাঁ স্যার, আমার ক্লিয়ার হয়েছে, কিন্তু আমি একটা কথাই ভাবছি যে যখন এই যে আমরা লগ্ন কুণ্ডলী দেখছি অ্যাপে, তখন লগ্নতে তো গুরুটা দেখাচ্ছিল, কিন্তু যে ডিগ্রিগতভাবে কারেকশন করলাম তখন দ্বিতীয় ভাবে চলে এলো। তাহলে প্রেডিকশনটা আমরা দ্বিতীয় ভাব ধরেই করব, হ্যাঁ, লগ্ন ভাবে দ্বিতীয় গুরু ভাবস্থ। আছে এটা ভাববো না। না না না, কিন্তু বৃহস্পতিটা কর্কটে নেই, বৃহস্পতিটা মিথুনেই আছে। হ্যাঁ, মিথুনে আছে কিন্তু দ্বিতীয় ভাবস্থ হয়ে আছে। যখন একটা গ্রহ একটা ঘর থেকে আরেকটা ঘরে যায়, তখন সেই গ্রহটার ক্যারেক্টারিস্টিক্স পাল্টে যায়। যেমন বৃহস্পতি মিথুন থেকে কর্কটে যাচ্ছে, যেমন আত্মার শরীর পরিবর্তন করে, তেমন হচ্ছে গিয়ে গ্রহরা তারা ঘর পরিবর্তন। তাহলে মিথুন থেকে যখন সে কর্কটে প্রবেশ করবে, তখন কিন্তু তার ক্যারেক্টারিস্টিক্সটা পাল্টে যাবে। হুম। তো হয়তো আগের জন্মে আমি কিছু একটা ছিলাম, তো এই আগের জন্ম থেকে এই জন্মে হয়তো আগের জন্মে ছুতোর মিস্ত্রি ছিলাম। তাহলে সেই ছুতোর মিস্ত্রি মরে গিয়ে শান্তনু বিমলদের জন্ম হয়েছে। তাহলে এই যে ছুতোর মিস্ত্রিটা মরলো, তার তো একটা ম্রিয়মাণ অবস্থা ছিল। মরে যাওয়ার পরে তার যে আত্মাটা, হ্যাঁ। সেই আত্মাটা একটা নতুন দেহ পেয়েছে। ঠিক তেমন ভাবেই গ্রহরা যখন এক রাশি থেকে আরেক রাশিতে প্রবেশ করে, তখন ওই শেষের দিকটাকে পরাশর বৃদ্ধ অবস্থা বলেছেন। আর তারপরে যখন নতুন ভাবে নতুন ইয়েতে ঢুকছে, তখন গ্রহদের বাল্য অবস্থা বলেছেন। তাহলে এই বাল্য অবস্থা আর বৃদ্ধ অবস্থা, এই দুটোর মাঝখানে যদি একটা মৃত্যু বলে অপশন রাখি আমরা, যে যে জায়গাটাতে সে ওই ঘর থেকে এই ঘরে চলে এলো, ওই জন্ম থেকে বা ওই জন্ম থেকে পরের জন্মে চলে এলো, তাহলে মাঝখানে একটা মৃত্যু রয়েছে। তাহলে সেই মৃত্যুর যে ক্ষেত্রটা, তাহলে সেটা রাশি সন্ধি, রাশি থেকে এই রাশিতে আসবে। তাহলে এই যে রাশি থেকে রাশিতে পরিবর্তন হচ্ছে, এইখানে ওর কোয়ালিটি পাল্টাচ্ছে। তাই জন্য বৃহস্পতিকে 29 ডিগ্রিতে আমরা ম্রিয়মাণ অবস্থায় বলেছি। আর বৃহস্পতি যখন পরের রাশিতে আসে, বা মঙ্গল যখন পরের রাশিতে 5 ডিগ্রিতে আছে, তখন এটাকে উদীয়মান অবস্থা বা বাল্য
অবস্থা, গ্রহদের বাল্য অবস্থা বলা যেতে পারে। ঠিক আছে। তাহলে স্যার যখন মঙ্গলটা 5 ডিগ্রিতে আছে, এখানে তো মঙ্গল নিচস্থ, থাকে। কিন্তু আবার 5 ডিগ্রি হয়ে আছে মানে, মানে যেহেতু সে বাল্য অবস্থায় আছে, তাহলে কি সে নিচস্তর ফল বেশি ভালো করে দেবে নাকি নিচস্তর ফল কম, মানে কুপ্রভাবটা একটু কম দেবে? কোনটাকে ধরবো? এখানে একটা গন্ডগোল আছে। কুপ্রভাব নয়, মঙ্গলের যে প্রভাব সেটা ভালো খারাপ এটা একটা কথা, বেশি কম এটা আরেকটা কথা। ঠিক আছে। তো এখানে মঙ্গলকে নিচস্থ মানে ধরবো আমরা, মঙ্গল হচ্ছে দুর্বল। এবার এই মঙ্গলটা হচ্ছে ষষ্ঠপতি একাদশপতি। তাহলে ষষ্ঠ এবং একাদশ এটা দুটোই উপচয়। তাহলে এই ঘর দুটো অর্থাৎ এই ষষ্ঠ এবং একাদশ এরা পরিশ্রমটাকে দেন। ঠিক আছে। হুম। তো এই পরিশ্রম করবার যে এবিলিটি সেটা কমে যাবে। এবার এই পরিশ্রমটা দুষ্ট নয়, মানে মঙ্গল ষষ্ঠপতি হয়ে অবশ্যই রোগকারক হয়েছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে মঙ্গল পরিশ্রমটাকেও দেবে। ঠিক আছে। তাহলে নিচস্থ হওয়ার জন্য কি কম পরিমাণ পরিশ্রম করতে পারবে এরকম কিছু? হ্যাঁ, নিচস্থ হওয়ার জন্য তার যে এফিসিয়েন্সি লেভেল সেটা হচ্ছে গিয়ে কমে যাবে। স্যার তাহলে দ্বিতীয় ভাবস্থ গুরু যখন মঙ্গলের সাথে কিছুটা একই ভাবে আসছে, তো সেটা কি কিছুটা সাপোর্ট দেবে? দ্বিতীয় ভাবস্থ গুরু মঙ্গলের সঙ্গে ঢোকার সঙ্গে সঙ্গে মঙ্গল স্ট্রেংথ পেয়ে গেল, মঙ্গল প্রচন্ড বলবান হবে এবং মঙ্গলের উপরে বৃহস্পতির একটা নিয়ন্ত্রণ চলে আসবে। ফলে বৃহস্পতি এখানে দশমপতি সপ্তমপতি ওই ক্ষেত্রগুলোকে ডেভেলপ হতে দেখতে পাওয়া যাবে। আচ্ছা স্যার, বুঝতে পেরেছি। স্যার বৃহস্পতি তো ম্রিয়মান, তো বৃহস্পতি এখানে স্ট্রং কি করে হলো বুঝতে বৃহস্পতি পারলাম। হয়তো বৃহস্পতি মঙ্গলের দুর্বলতাকে কিছুটা প্রশমিত করবে। তার মানে স্যার এখানে মঙ্গলও দুর্বল, বৃহস্পতিও দুর্বল, তাই তো? মঙ্গল তো দুর্বল, আর বৃহস্পতি হচ্ছে গিয়ে এখানে এই ডিগ্রিটা বেশি হয়ে যাওয়ার জন্য সে দুর্বল। ঠিক আছে। কিন্তু স্যার এখানে 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 স্যার বৃহস্পতি আর মঙ্গল তো আলাদা আলাদা, তাহলেও মঙ্গলের উপরে বৃহস্পতির প্রভাব। তো যাই হোক, আলাদা রাশিতে হলেও ডিগ্রিগত ডিফারেন্স কতটা। বৃহস্পতির দীপ্তাংশের মধ্যে মঙ্গল রয়েছে, আবার মঙ্গলের দীপ্তাংশের মধ্যে বৃহস্পতি রয়েছে। এরা একে অপরকে প্রভাবিত করবে। এবং এইখানে ষষ্ঠপতির সঙ্গে সপ্তমপতির কানেকশন হয়েছে দ্বিতীয় ভাবে, বা ষষ্ঠ দশম কানেকশন হয়েছে দ্বিতীয় ভাবে। ষষ্ঠ, দশম, একাদশ এই সমস্ত কানেকশন হয়েছে। এর ফলে চাকরি হওয়ার একটা টেন্ডেন্সি সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। সাকসেস রেটটা বৃহস্পতি বাড়াবে। তো এখন তো আপনারা মেইনলি থিওরি বেসে কাজ করছেন, আস্তে আস্তে যখন প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সেস বাড়তে থাকবে দেখবেন আপনাদের প্রেডিকশন লেভেল অনেকটাই ভালো হচ্ছে। আর প্র্যাকটিস করা ইমিডিয়েটলি শুরু করবে। অ্যাস্ট্রোলজি তো টাফ সাবজেক্ট, এটা নিউমারোলজি বাস্তু এদের মতন ওই ঝপঝপ ব্যাপার নয়। তার একটা কোশ্চেন করব। না, তার আগে হোপ হাত তুলে রেখেছেন, উনি প্রশ্ন করবেন। আচ্ছা আচ্ছা। স্যার আমি আশা বলছি, কেমন আছেন? আমার আমি বলবো, কোশ্চেনটা স্যার, এই যদি ট্রানজিটে আপনার একসাথে 5টা গ্রহ বসে থাকে এবং হ্যাঁ, কি জন্ম ছকে যদি সেখানে আপনার ওই একই ঘরে যদি 3টা গ্রহ বসে আছে, সেক্ষেত্রে কি ইম্প্যাক্টটা কেমন হতে পারে? ধরেন স্যাটার্ন, সান, মার্কারি, রাহু সব যখন একসাথে বসে আছে এবং জন্ম ছকে যদি সেখানে স্যাটার্ন, সান, মার্কারি একসাথে আছে, তো এক্ষেত্রে কি মানে খারাপ দিকটা বেশি নির্দেশনা করে, যেহেতু সব স্যাটার্ন এবং সানের একটা কনজাংশন আমরা জানি যে খারাপ।
এটা আমরা মীন একটা রাশিতে জিনিস আমাদের বিষ লগ্ন। আমাদের একদম সহজভাবে বুঝতে হবে যে এখানে দুটো কম্বিনেশন আছে। একটা হচ্ছে ট্রানজিশনাল বা গোচর, আর একটা হচ্ছে আহ সেকেন্ড নেটল চার্ট। ন্যাটাল চার্ট, এক্স্যাক্টলি। তাহলে এইখানে আমাদের রয়েছে ন্যাটাল চার্টে, এখানটাতে ধরে নিচ্ছি শনি, বুধ আর মার্স রবি। মার্স, হ্যাঁ। আর রবি না স্যার, মার্স, হ্যাঁ মঙ্গল আছে। এই গ্রহগুলো চার্টে রয়েছে। তাহলে অবশ্যই এটা একটা নেগেটিভ কম্বিনেশন হচ্ছে, নিচস্থ বুধ রয়েছে, বৃষ লগ্ন, বৃষ লগ্ন। হ্যাঁ বিষ লগ্ন, কর্কট তাহলে বৃষ রাশি। লগ্ন সাপেক্ষে দ্বিতীয় পতি পঞ্চম পতি সে যখন একাদশে নিচস্থ হচ্ছে, তাহলে এই মানুষটার আর্নিং প্রবলেম এটা ক্রিয়েটেড হবে। এইবার এখানে আমার কাছে একগাদা প্ল্যানেটারি কম্বিনেশন ঘটেছে, শনি চলে এসছে, বুধ চলে এসছে, আহ রাহু চলে এসছে। মার্কারি। হুম হুম। বুধকে লিখেছি, রাহু লিখেছি। ভিনাস। নেপচুনটাও আছে, যদিও আমরা ওটা ধরি না। আর নেপচুনকে বাদ রেখে দিচ্ছি, আর যন্ত্রণা নিতে পারছি না। শুক্র, এতগুলো গ্রহ, শনি বুধ রাহু শুক্র, তারা সানও আছে, সানও আছে এখানে। তার সঙ্গে রবি। তাহলে এতগুলো গ্রহ ওইখানটাতে বসে রয়েছে। তাহলে এইবার এইখানে আমাদেরকে বুঝতে হবে যে সবচেয়ে বেশি এফেক্টেড কোন গ্রহটা হবে। তো প্রথম এফেক্টেড হবে শনিটা, কারণ শনির উপরে শনির প্যাসেজ হচ্ছে। এখানে শনি সবচেয়ে বেশি ফল প্রদান করবে। একটা গ্রহের উপর দিয়ে যখন সেই গ্রহটারই প্যাসেজ হয়, তখন কিন্তু সেই গ্রহটার স্ট্রেংথ চলে আসে। তাহলে এখানে স্যাটার্নের রেজাল্ট দেওয়ার ক্ষমতা সবচেয়ে বেশি। এবার এই যে শনি বুধ মঙ্গল বসে রয়েছে, এটা এমনিতেই এই মানুষটার সাকসেস রেটটাকে কমিয়ে রেখেছে। যতটা এর কোয়ালিটি, যতটা এর এলিজিবিলিটি, সেই আন্দাজে আউটপুট রিটার্ন সেটা কিন্তু গন্ডগোল হয়ে গেছে, সেটা ঝাড় খেয়েছে। কারণ বুধ দ্বিতীয়পতি পঞ্চমপতি, কিন্তু এখানে একটা ভালো যোগ হয়েছে। ভালো যোগটা কি? পঞ্চম এবং সপ্তম, পঞ্চম এবং সপ্তম এর কানেক্টেড হচ্ছে। তার সঙ্গে আবার আহ শনি বুধ, শনি হচ্ছে একক রাজ্য কারক গ্রহ, শনি একক রাজ্য কারক গ্রহ, সে বুধের সঙ্গে কানেক্টেড হয়েছে। এটা কিন্তু আরেকটা রাজ্য হয়েছে। শনি মঙ্গল কম্বিনেশনটাকে আমরা নেগেটিভ হিসেবেই ধরবো। আর এখানে যদি এই বুধটা একটু বলবান হতো, মঙ্গলটা না থাকতো, এইসব হলে পরে এই চারটার স্ট্রেংথ লেভেলটা আলাদা হতো। তাহলে এই যে তিন গ্রহের উপরে পাঁচ গ্রহ এসেছে, তাহলে এই ক্ষেত্রে শনিটাকে আমরা ধরবো ভীষণভাবে এফেক্টিভ হয়ে গেছে। তাহলে এই শনিটা পাওয়ারফুল হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তৈরি হবে হেলথ ইস্যুস। নাম্বার ওয়ান, হেলথ ইস্যুস কেন হবে? কারণ শনি বুধ মঙ্গল এদেরকে সাপ্রেস করছে। সেকেন্ড, সেকেন্ড পয়েন্ট হচ্ছে শনি এখানে অ্যাক্টিভ হওয়ার সঙ্গে সঙ্গে প্রফেশনাল আপলিফমেন্ট এটা দেখতে পাওয়া যাবে, কর্মক্ষেত্রে ডেভেলপমেন্ট। কারণ শনি দশমপতি নবমপতি হয়ে একাদশে বসে রয়েছে। তাহলে এটা কি করছে? এটা কিন্তু আমাদের চাকরি, ভাগ্য ইত্যাদির মাধ্যমে আয় উন্নতিকে বাড়াচ্ছে। তার উপরে যখন ট্রানজিট শনির প্যাসেজ হচ্ছে, তখন এই ন্যাটাল শনিটা অনেক বেশি স্ট্রং হয়ে যাচ্ছে, বলবত্তা পাচ্ছে। ফলে এখানে শনি বুধ এরা হচ্ছে গিয়ে মোস্ট ফেভারেবল প্ল্যানেট। তবে এই যে বুধের সঙ্গে রাহু, রাহুর সঙ্গে শুক্র, শুক্রের সঙ্গে রবি ইত্যাদির মুভমেন্ট, এটা পজিটিভ মুভমেন্ট নয়। এই মুভমেন্ট কিন্তু অবশ্যই বাধক বা ক্ষতি সাধক। এই মুভমেন্টের ক্ষেত্রে মূলত স্বাস্থ্যহানির সম্ভাবনা এটা প্রবল হয়ে বাড়তে দেখতে পাওয়া যায়। স্যার এখানে কি অ্যাক্সিডেন্টাল কোনো টেন্ডেন্সি থাকতে পারে? হা হা হা, আছে আছে আছে। কারণ শনি এবং মঙ্গল, চন্দ্র, চন্দ্র আমার কর্কট রাশিতে, যদি এখন কোথাও ঘুরতে যাওয়া হয় সেক্ষেত্রে পানিতে কোনো রকমের সমস্যা দেখা দিতে পারে, যদি পানির সাইড বা কোথাও যাওয়া হয়, জলের থেকে সমস্যা।
না, জলের থেকে সেই সমস্যা হবার কোনো কারণ নেই। এইটা হচ্ছে গিয়ে ভারী কোনো জিনিসের ধাক্কা, আঘাত, চোট, অ্যাক্সিডেন্টাল ব্যাপার স্যাপার, সেইগুলোকে ইন্ডিকেট হ্যাঁ, হ্যাঁ, করছে। একেবারে স্যার। আমার একটা কার অ্যাক্সিডেন্ট হতে গিয়েও হয়নি। 2 দিন, 3 দিন, 3বার হয়েছে এরকম কার অ্যাক্সিডেন্ট, হতে গিয়ে হয়নি হুম। এই রিসেন্ট সময়টাতে। আর এখানে আ- আরেকটা বিষয়, রবি আপনার 25 ডিগ্রিতে আছে, আপনার কুম্ভ রাশিতে। শনিও আপনার 25 ডিগ্রি ন্যাটাল চার্টে। So, যেহেতু দুইটা শনি এবং এবার রবি। একটা প্রশ্ন, এবার আমি একটা প্রশ্ন করি। তাহলে এখান থেকে উনি বললেন যে জলে কি বিপদ আছে, তাই বললাম না, জলে না। জলের পরিবর্তে এখানে হচ্ছে গিয়ে কোনো ম্যাসিভ বডি, কোনো ধাক্কা, কোনো অ্যাক্সিডেন্ট, সেখান থেকে বিপদের সম্ভাবনা বেশি। তাহলে কেন জলটাকে আমরা অ্যাভয়েড করলাম? রাশিটা তো জলরাশি, মীন রাশিতে ঘটনাটা ঘটেছে, তাহলে আমরা জলটাকে অ্যাভয়েড করলাম কেন? তো এইটা আমাদেরকে একটু বুঝতে হবে। এখানে শনি, সে কিন্তু জল নির্দেশক গ্রহ নয়। শনি এই ক্ষেত্রে সরাসরি ইন্ডিকেট করছে কোনো জড় বস্তু। এবং শনি মঙ্গল যখন কানেক্টেড হয়েছে, তখন জড় বস্তু লাইক ট্রেন, লাইক গাড়ি, বা হচ্ছে গিয়ে কোনো ভারী কোনো জিনিসপত্র, লোহার খণ্ড, ট্রাক, এই সমস্ত বিষয়কে কিন্তু শনি নির্দেশ করছে। আর এই ক্ষেত্রে জলতত্ত্ব, যেটা মীন রাশি নির্দেশ করে, তাকে কিন্তু শনি ডমিনেট করছে। তাকে হচ্ছে গিয়ে শনি এবং মঙ্গল মিলে তারা ডমিনেট করে রেখেছে। মঙ্গল যখন জলের মধ্যে এসে পড়লো, মানে মীন রাশিতে এসে পড়লো, তখন হট ওয়াটার ইন্ডিকেট করে, মানে গরম জল, সেইটা কিন্তু রয়েছে। তাই এই ম্যাডামকে কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে যে আমি গরম জল, উত্তপ্ত কোনো জিনিস, এগুলো এড়িয়ে চলবো। আচ্ছা স্যার। বেড়াতে খুব ভালো করে যান, কিচ্ছু অসুবিধা নেই। লগ্নে বৃহস্পতি আছে, বৃহস্পতি লগ্ন থেকে দ্বিতীয় যাবে, মহা আনন্দে বেড়াতে যান, কিচ্ছু হবে না। থ্যাংক ইউ স্যার। আর স্যার এখানে ডিগ্রিগত দিক থেকে যদি শনি এবং রবি দুইজনেরই 25 ডিগ্রি, সেক্ষেত্রে কি কোনো মানে এখানে কি কি জিনিসগুলো আসে যখন একই ডিগ্রি হয়? একই ডিগ্রি হওয়া মানে রাশিচক্রের ভাবের, প্রত্যেকটা ভাবের ওই স্পেসিফিক পার্টটাকে ওরা ড্যামেজ করছে, বা ওটাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করছে। মানে গ্রহগুলো যদি একই ডিগ্রিতে থাকে, তাহলে ভাবা যায় যে ওদের মধ্যে একটা রিলেশনশিপ আছে। আচ্ছা, থ্যাংক ইউ। পার্থ বলো। স্যার, বলবো স্যার? হুম। বলছি স্যার, এই বুধাদিত্য যোগের কেউ কেউ বলে মানে বুধকে কম্বাস্ট ধরে না। তো মানে কম্বাস্ট বুধের বুধাদিত্য যোগ কতটা এফেক্টিভ, আর কম্বাস্ট ছাড়া বুধের যোগটা কতটা এফেক্টিভ, এটা একটা কোশ্চেন। আর একটা কোশ্চেন হচ্ছে, বৃশ্চিক লগ্ন সাপেক্ষে 10th হাউসে যদি বুধাদিত্য কম্বাস্ট বুধের বুধাদিত্য যোগ হয়, তাহলে এটা কেমন ফল দেবে? আচ্ছা, কম্বাস্ট ব্যাপারটা হচ্ছে একটা গ্রহ আর একটা গ্রহের কাছাকাছি চলে এসছে, ঠিক আছে? এবার এই গ্রহ দুটো যে কাছাকাছি চলে এসছে, এদের মধ্যে যদি সম্পর্ক ভালো থাকে, তাহলে এই যোগটা পজিটিভ বা পাওয়ারফুল। পজিটিভ, নেগেটিভ, পাওয়ারফুল। আর যদি এদের মধ্যে ডিস্টেন্স বাড়তে থাকে, তাহলে এদের মধ্যে যোগটা এফেক্টিভ হয়নি। এইটুকু পরিষ্কার হলো? তাহলে হ্যাঁ। বুদ্ধিদীপ্ত যোগ জ্ঞান, বুদ্ধি, পরিকল্পনা, বিচার, অ্যানালাইটিক্যাল পাওয়ার, এই সমস্ত কিছুর ক্ষেত্রে অবশ্যই বুধাদিত্য যোগ যদি কম্বাস্টেড হয়, সেই ক্ষেত্রে ভালো ফল দেয়। কিছু কিছু ক্ষেত্রে সমস্যা আছে, সেটাতে আসছি। পড়াশোনার ক্ষেত্রে, জ্ঞান আহরণের ক্ষেত্রে, জানার ক্ষেত্রে ভালো রকম ডেভেলপমেন্ট দেয়। কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে একটা শিশু সত্তা আছে। আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে একটা চাইল্ডিশ বিহেভিয়ার আছে, প্রত্যেকের আছে। তো সেই যে শিশু সত্তা, সেইটাকে এই রবি ক্লোজে হয়ে পুরো নষ্ট করে দেয়। জাতকের যে তীব্র শিখন ক্ষমতা, দেখছে আর শিখছে, দেখছে আর শিখছে, সেইটাকে রবি ড্যামেজ করে দেয়। বুঝতে পারলাম?
জাতক যদি বিজনেস মাইন্ডেড হয়, যেমন এইখানে যদি বুধাদিত্য যোগ হয়, ধরে নিচ্ছি এইখানে আমার শনিটার জায়গাতে বুধ আর রবি খুব ক্লোজে আছে। এবার এই যে বুধ আর রবি একটা আরেকটার ঘাড়ে গিয়ে উঠলো, তাহলে বুধ তো প্রেম দেবে, তাহলে যে বুধের সঙ্গে রবি চলে এলো, বলে না বাবা প্রেম টেম কিছু করবো না, প্রচন্ড ইগো, কিছু একটা বলার সঙ্গে সঙ্গে এমন ভয়ঙ্কর ইগোতে নিয়ে নেবে যে তাকে কোনো কথাই বলা যায়। তাহলে রবি বুধের বুধাদিত্য যোগ যদি কম্বাস্টেড হয়, তাহলে হচ্ছে গিয়ে ইগো প্রবলেম বাড়ায়। আর কি হয়, বুধ হচ্ছে আমার বাক্যের কারণ গ্রহ, রবি হচ্ছে গিয়ে একজন জাজ, সুপ্রিম অথরিটি, কিং। রাজা কিন্তু সবার প্রতি সমান বিহেভ করবেন, আর এই সমান বিহেভ করতে করতে রাজার বিহেভিয়ারটা এত রাফ হয়ে যাবে যে তার বিহেভিয়ার অ্যাকসেপ্ট করাটা খুব কঠিন হয়ে দাঁড়াবে। বোঝা গেল? তাহলে বুধাদিত্য যোগে বাক্যের উগ্রতা বাড়ে, এবং সেই বাক্যের উগ্রতার কারণে সম্পর্ক নষ্ট হতে দেখতে পাওয়া যায়। কিন্তু এই সম্পর্ক নষ্ট হলেও জাতক নিজের পড়াশোনার ক্ষেত্রে কনসেন্ট্রেশন বাড়ানোর চেষ্টা করে, এবং আহ পরবর্তী সময়ে এই বুধাদিত্য যোগ সেটা এফেক্টিভ রেজাল্ট দেয়, জীবনে বড় কিছু করার একটা সুযোগ দেয় বুধাদিত্য যোগ। আচ্ছা, আহ অমর তো হাত তুলে রেখেছেন, বলুন। স্যার আমাদের যা যা ক্লাস হয়েছে তার মধ্যে খালি একটা জিনিস একটু কনফার্ম বোঝা যাচ্ছে না, যেটা হচ্ছে কি যখন কোনো অধিপতি অন্য কোনো অধিপতির জায়গাতে যায়, সাপোজ ধরুন দ্বিতীয় পতি পঞ্চমে গেল বা সপ্তম পতি লগ্নে, লগ্নপতি সপ্তমে, এই যে বিভিন্ন রকম যে ঘটনাগুলো ঘটছে পতির ইন্টারচেঞ্জের, তো সেইগুলো একটু ডিটেলে যদি কোনোভাবে বলেন বা কোনো কিছু যদি লেখা টেখা দেন তাহলে ভালো হয়। তো আমরা এটা লেখা দিয়ে দেবো, ব্যাস আপনি তাহলেই হলো। একটা লিখে দেবেন। কথা হচ্ছে গিয়ে আমরা হুম, চারটে স্টেপে প্রেডিকশন শিখেছিলাম, চারটে ক্লাসে। তার মধ্যে প্রথম ক্লাসে ছিল শুধুমাত্র গ্রহ কোথায় রয়েছে সেই নিয়ে প্রেডিকশন। দ্বিতীয় ক্লাসে আমাদের ছিল অধিপতি নিয়ে প্রেডিকশন। তৃতীয় ক্লাসে ছিল বৃষ্টি এবং প্রভাব। আর চতুর্থ ক্লাসে ছিল নক্ষত্র। তাহলে এই যে দ্বিতীয় ক্লাসটা, এইটা যদি আমরা করি, মানে দ্বিতীয় ব্যাটারটা, যেটাই আমরা বাকি পরবর্তী সারা বছর ধরে করব, তাহলে এই দ্বিতীয় পার্টটাকে যদি আমরা খুব ভালো করে করে থাকি, তাহলে কিন্তু আমাদের এই জায়গাটা হওয়ার কথা নয়, যে কোন অধিপতি কোথায় রয়েছেন তার কারণে কি এফেক্ট হবে, সেটা আমাদের অসুবিধা থাকার কথা নয়। তাহলে আমার কাছে ডিটেইল নোটস লেখা আছে, আমি সেটা না না মাফ করবেন স্যার, আমি সেটা বলিনি। আমি বলছি কি, ধরুন সাপোজ কথার কথা বলছি, লগ্নপতি যখন দ্বিতীয় ভাবে গেল, আমরা যখন করেছিলাম ধরুন মেষ লগ্নের অধিপতি ধরুন মঙ্গল, সে বৃষতে গেল, তো ইন্ডিভিজুয়ালি আমরা মঙ্গলের কারো কথা ওখান থেকে নিয়েছিলাম বা বৃষর নিজস্ব ক্যারেক্টারিস্টিক্স নিয়ে আমরা পাঞ্চ করে করছিলাম, প্লাস লগ্নপতির নিজস্ব যে ক্যারেক্টার সেখানেও কিছু আমরা ইম্পাঞ্চ করেছিলাম। সাপোজ ধরুন ওইটাই ধরুন চেঞ্জ হয়ে গেল, ধরুন শুক্র লগ্নে চলে গেল, তার কিছু ক্যারেক্টারিস্টিক চেঞ্জ হবে না, তো ইন্টারচেঞ্জের ছোট্ট ছোট্ট যে জায়গাগুলো চেঞ্জেস হচ্ছে, ওইটার কথা বলছি আমি, যে ওটার যদি কোনো নোটস দেন ভালো। আচ্ছা, ওইরকম ইন্টারচেঞ্জ ওরিয়েন্টেড তো কোনো নোটস হবে না, কারণ 12টা ঘর, 9টা গ্রহ, তো এটা পাওয়া যাবে কি করে, এটা তো নেক্সট ইম্পসিবল। তো তাহলেও কিছুটা আমি হচ্ছে গিয়ে পাঠিয়ে দেবো, ভাবপতি কোন ভাবে থাকলে কি রেজাল্ট হয়, তাতে হ্যাঁ করে স্যার ওইটাই বলছি। clear হবে। আর আমাদের অসংখ্য অপশন, কিন্তু যখন হাতে চার্টটা চলে আসলো, তখন হচ্ছে কি অপশন গুলো ক্লোজ হয়ে যাবে। যেমন ধরুন পরীক্ষা হবে, আপনি তো জানেন না কি পরীক্ষায় আসবে, তো আপনি ভাবছেন এটা আসবে নাকি ওটা আসবে, নাকি ওটা আসবে। এবারে যেই মুহূর্তে আপনার কাছে কোশ্চেনটা চলে এলো, আপনি দেখে নেন ও এটা এসছে, অথবা বাবা এটা এসছে, এটা তো পড়ে আসেনি। এই দুটো হচ্ছে কি আসবে, এই দুটো হলো গিয়ে আপনাদেরকে এই দুটো বিষয় আপনাদের মাথার মধ্যে ঢুকবে। তাহলে এবার হচ্ছে গিয়ে এই যে অপশন, যখনই আপনার হাতে একটা ডেট অফ বার্থ টাইম চলে এলো, তখনই কিন্তু ব্যাপারটা ফিক্সড হয়। ধরুন আমাদের কাছে 70 বছর আগেকার ডেটা আছে,
তাহলে 70 বছরে মোটামুটি 70 × 24 × 60 মিনিট, প্রত্যেক মিনিটে একটা একটা করে বাচ্চা আসবে। তাহলে এই প্রত্যেকটা বাচ্চার ক্ষেত্রে ক্যারেক্টারিস্টিক ডিফারেন্সিয়েট করা এবং নোটস তৈরি করা একটু কঠিন আছে। তো এর জন্য যেটা করা হয়, কিছু ভালো ব্যক্তিবর্গের বা কিছু প্রমিনেন্ট মানুষজনের চার্ট আমরা মনে রাখি এবং সেখান থেকে কিছু উদাহরণ খুঁজে বার করবার চেষ্টা করি। বোঝা গেল? ঠিক আছে স্যার, একদম একদম স্যার, মানে মানে হিসেব অনুযায়ী ওটাকে অ্যাভারেজ হিসেবে ওটাকে ক্যালকুলেশন করতে হবে, পরে গিয়ে ওটা ডিটেইলি আরো এসে যাবে। অ্যাভারেজ করা ছাড়া রাস্তা নেই। আচ্ছা আচ্ছা স্যার, ঠিক আছে। স্যার ওটা ওটা বলুন না একটু। ওটা ওই বৃশ্চিক লগ্নে দশমে যদি বুধাদিত্য যোগ হয়, কারণ হচ্ছে বুধটা অষ্টমপতি একাদশপতি, হুম, দশমে যদি বুধাদিত্য যোগটা হয় তো মানে কেমন রেজাল্ট দেবে এটা? প্রথমে এখানে হচ্ছে রবি সিংহ রাশিতে রয়েছে, অত্যন্ত বলবান এবং সমৃদ্ধ রবি। এই ওয়ার্ডটা আমি ইউজ করলাম, সমৃদ্ধ। তাই সমৃদ্ধ ওয়ার্ডটা ইউজ করলাম কেন? কারণ হচ্ছে রবি তার পজিটিভ স্ট্রেংথ ম্যাক্সিমাম পায় ভাদ্র মাসে এসে। মানে সিংহ রাশিতে রবির স্ট্রেংথ হচ্ছে ম্যাক্সিমাম। তার আগে কিছু ইগো প্রবলেম দেখতে পাওয়া যায়, তার আগে কিছু স্ট্রেস দেখতে পাওয়া যায়, কিন্তু এফেক্ট ইম্প্যাক্ট রবির, সেটা হচ্ছে ভাদ্র মাসের রবি তার লেভেলই আলাদা। সেটা কিন্তু অন্যান্য মাসে সেটা আমরা পাবো না। তবে ভাদ্র মাসে রবি তার সঙ্গে বুধের সংযোজন হয়েছে। তাহলে এতে দুটো দিক আছে, একটা হচ্ছে শিক্ষা এবং জ্ঞান, আর একটা দিক হচ্ছে বিবাহ এবং সংসার। তাহলে বিবাহ এবং সংসারটা একদমই প্রায় গেল গেল করছে, মানে ওটাকে ধরে রাখা মুশকিল আছে, বিবাহ এবং সংসারকে ধরে রাখাটা মুশকিল আছে। কিন্তু এই মানুষটার জ্ঞান শেখার আগ্রহ, এডুকেশন, এই বিষয়গুলো অত্যন্ত বলবান এবং তার কারণে এই মানুষটার উচ্চ বিদ্যার একটা যোগ সেটা তৈরি হয়েছে। এবার উচ্চ বিদ্যার যোগ তৈরি হয়েছে, কিন্তু যে যুগের ইনি মানুষ, সেই যুগে উচ্চ বিদ্যা লাভ, এটা কিন্তু একটা জটিল ব্যাপার হতে পারে। ধরুন ওনার বয়স হচ্ছে গিয়ে 1950, তাহলে এখন এই মুহূর্তে ওনার বয়স হচ্ছে 75। আবার ওনার বয়স যেটা, সেটা দেখা গেল যে ওই 30 31 এরকম একটা, এটা ঠিকঠাক বয়স। তো 30 31 বছর ওনার বয়স, তখন এই শনি বুধ এদের যে কম্বিনেশন আর 60 বছর বা 70 বছর বয়সে শনি বুধের যে কম্বিনেশন, সেটা টোটালি ডিফারেন্ট। মানে আমি কি পরিষ্কার করতে পারলাম? রবি বুধ তো, শনি বুধ কই? না না, রবি বুধের কথা বলছি। তো হ্যাঁ। রবি যে শনিটাকে আমি নিলাম হচ্ছে কি 30 বছর বয়স হিসেবে, এই আচ্ছা চারটা। আচ্ছা। তো সিংহ রাশিতে যদি রবি বুধের কানেকশন তৈরি হয়, তাহলে ওই দুটো দিক আছে। একটা হচ্ছে কি ফ্যামিলি, কারণ বুধ সপ্তমপতি। আর একটা দিক হচ্ছে প্রফেশন এডুকেশন। তাহলে প্রফেশন এডুকেশনের জন্য ভীষণ ভালো, কিন্তু ফ্যামিলির জন্য বরবাদ। বুধ বুধ তো অষ্টম আর একাদশপতি বৃশ্চিক লগ্নের। আচ্ছা, বৃশ্চিক লগ্ন, সেই ক্ষেত্রেও কিন্তু অষ্টমপতি দশমে আসার কারণে ফাইন্যান্সিয়াল সেক্টরে প্রবলেম দেখতে পাওয়া যাবে এবং কর্মের যে জায়গাটা, সেই জায়গাটাতেও ডিস্টারবেন্স আসবে। একটা কথা বলি, অষ্টমপতি দশমে যদি আসে, অষ্টমপতি একাদশপতি দশমে যদি আসে, তাহলে এখানে এই যে মানুষজন আহ টাকা পয়সা দিয়ে একটা চাকরি পাওয়ার গল্প স্বল্প তৈরি হয়েছিল না, এইরকম একটা ব্যাপার তৈরি হতে দেখতে পাওয়া যাবে। যদিও এটা একটা রাষ্ট্রীয় ব্যাপার, এই ক্ষেত্রে আমাদের ইয়ে নেই, মানে আমাদের এটা ভাবার দরকার নেই। কিন্তু উম, এইরকম ব্যাপার যে পেশা নির্মাণের জন্য, পেশা তৈরির জন্য কিছু একটা ফাইন্যান্সিয়াল সাপোর্ট বা আহ, কিছু একটা ব্যবস্থা করা, যার সঙ্গে ফাইন্যান্সিয়াল গেইন বা ফাইন্যান্সিয়াল ইন্টারচেঞ্জ রয়েছে, ইন্টারাকশন রয়েছে। ঠিক আছে? কেন এটা হচ্ছে? এর কারণ হচ্ছে অষ্টম পরধন প্রাপ্তি, মৃত ব্যক্তির ধন প্রাপ্তি, ঋণ ইত্যাদিকে বোঝায়। এই অষ্টমপতি যখন দশমে যাচ্ছে,
এবং অষ্টমপতি হওয়ার সঙ্গে সঙ্গে সে আবার একাদশপতিও। তাহলে অষ্টমপতি হয়ে সে যখন দশমে যাচ্ছে, তখন প্রফেশনাল জায়গাটাতে অষ্টমের একটা ইনফ্লুয়েন্স তো থাকবেই। ঠিক আছে? হ্যাঁ স্যার ঠিক আছে, কিন্তু চাকরি তো করছি না, এই সকাল লাইনেই আছি। ঠিক আছে, আমার কাছে তো এটা পুরো ব্লাইন্ড চার্ট, এটা দিয়ে তো প্রেডিকশন করা যাবে না। এবার আমি যদি দেখি যে এই মানুষটার শনি, সে হচ্ছে গিয়ে চতুর্থ, পঞ্চম, নবম, দশম, একাদশ এই সমস্ত ঘরে বসে আছে, যদি বসে থাকে, তাহলে এই মানুষটা তো সরাসরি জ্যোতিষ, তন্ত্র এগুলো করতে শুরু করবে, এবং সেটা হচ্ছে গিয়ে সোজা ওইদিকে আসবে, মানে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস এর দিকে যাবে। কেন স্যার? ওটা মানে এটা যদি চতুর্থ পঞ্চমে শনি যদি বসে, স্যার কেন তো ওটা? বৃশ্চিক লগ্ন, আবার এটা হচ্ছে গিয়ে লগ্ন, আমি লগ্নটাকে স্পেসিফাই করি। তাহলে এখানে লগ্ন, তাহলে শনি হচ্ছে চতুর্থপতি, চতুর্থে আছে। তাহলে আমাদের চাকরির যখন সূত্র আমরা পড়বো, তখন আপনি দেখবে যে চতুর্থপতি, দশমপতি যদি কোনোভাবে কানেক্ট করে, যদি কোনোভাবে কানেক্ট করে, দশমপতি, চতুর্থপতি যদি কোনোভাবে কানেক্ট করে, সেই ক্ষেত্রে আহ এর যে স্পাউস বা এই মানুষটা, যে তার হচ্ছে কি নিজের চাকরি প্রাপ্তির সম্ভাবনা তৈরি হয়, অথবা সে শনি সম্পর্কিত বা শনি রিলেটেড কোনো কাজ করে। তাহলে চতুর্থ থেকে শনি যদি সরাসরি দশমের দৃষ্টি দেয়, তাহলে জ্যোতিষ চর্চা, জ্যোতিষ পড়া, জ্যোতিষ সম্পর্কে আগ্রহ থাকা, এগুলো ভীষণভাবে বাড়তে দেখতে পাওয়া যায়। পঞ্চম হচ্ছে আমার ডিজায়ার, পঞ্চম হচ্ছে আমার মনের বহিঃপ্রকাশ, মানসিক ইচ্ছা, চিন্তা, চেতনা, এগুলোর বহিঃপ্রকাশ। তাহলে পঞ্চমে যদি শনি অবস্থান করে, তাহলে এই মানুষটা এমনিতেই একটু জ্যোতিষ, তন্ত্র এগুলো পছন্দ করবে। শনি দশম কি একাদশে যদি শনি, জ্যোতিষতন্ত্রের কারক গ্রহ? দেখুন এখানে শনি হচ্ছে কি জ্যোতিষতন্ত্রের কারক গ্রহ নয়। জ্যোতিষতন্ত্র একটা ভাস্ট সাবজেক্ট, এইখানে অনেকগুলো গ্রহ না এফেক্টিভ ভূমিকা পালন করে। জ্যোতিষের ক্ষেত্রেও অনেক রকম ভাগ রয়েছে। একজন লোক আজকে থেকে ডিক্লেয়ার করে চলো কালকে থেকে আমি অ্যাস্ট্রোলজার, করতে পারে, সে একরকম অ্যাস্ট্রোলজার হবে। সে লোককে 100 টাকা করে নিয়ে দেখা শুরু করলো, সার্ভিস দেওয়া শুরু করলো, 100 রুপিস পার ক্লায়েন্ট। প্রথমে ঝেপে লোকজন কিছু আসবে, তারপর ভ্যানিশ হয়ে যাবে। তাহলে এখানে যদি কেতু আসে, কেতু হচ্ছে সাবকনসিয়াস মাইন্ডের কারক। তাহলে এবার আমরা একটুখানি ভাবি যে একটা মানুষ জ্যোতিষ চর্চা করবে, তাহলে তাকে এনশিয়েন্ট সাবজেক্টের প্রতি অ্যাট্রাকশন থাকতে হবে, তাকে ভালো লিসনার হতে হবে, তাকে ভালো স্পিকার হতে হবে, এবং তাকে এই জ্যোতিষ শাস্ত্র ওরিয়েন্টেড বিষয়গুলোকে ভালোবাসতে হবে। তাহলে এবার যদি চতুর্থে বা পঞ্চমে বা দশমে বা একাদশে শনিদেব থাকেন, তাহলে শনিদেব তার প্রতি অ্যাটাচমেন্ট বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। এই শাস্ত্রটা শিখবার পড়বার আগ্রহ ভীষণভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে। কেতু হচ্ছে সাবকনশিয়াস মাইন্ড, আর প্লুটো হচ্ছে আনকনশিয়াস মাইন্ড। তো যখন একজন মানুষ জ্যোতিষ চর্চা করবে, তখন তার কিন্তু সাবকনশিয়াস মাইন্ডকে যথেষ্ট অ্যাক্টিভ হতে হবে, আদারওয়াইজ সে কিন্তু এই সমস্যাগুলোকে ফিল করতে পারবে। পরিষ্কার? স্যার কয়েকটা কোয়েশ্চেন ছিল, একটু যদি করা যেত। করুন না। স্যার গ্রহরা কম্বাস্ট কখন হয়? আহ, এটা একটা যখন একটা গ্রহ আর একটা গ্রহের দীপ্তাংশের মধ্যে পড়ে যায়, বৃত্তাংশ তখন মানে? দীপ্তাংশ মানে একটা স্প্যান, কোনো একটা গ্রহের দুদিকের একটা স্প্যান, যে জায়গাটার মধ্যে গ্রহদের প্রভাবটা বেশি থাকে। যেমন হচ্ছে কি, আমি একটা ছবি আঁকি, তাহলে বুঝতে পারবেন। আর এই ছবি আঁকা দেখে কিন্তু কেউ হাসতে পারবে না, এটা কিন্তু একটা কন্ডিশন।
এইটা এটা হচ্ছে একটা মোমবাতি। তাহলে এর মধ্যে আমরা কতগুলো ফ্লেম দেখতে পাবো। কিরকম ফ্লেম দেখতে পাবো? এইখানে একটা ফ্লেম হচ্ছে ব্লু ফ্লেম, আপনারা দেখবেন এটা। এই ব্লু ফ্লেমের ভেতরে একটা ব্ল্যাক ফ্লেম দেখতে পাবো। একটা অংশ সেটা হচ্ছে ব্ল্যাক, বা ব্লু ফিল্মের ভেতরে একটা পার্ট থাকবে যেটা হচ্ছে গিয়ে যে জায়গাটাকে ইয়ে করা যাচ্ছে, ব্লু এর বাইরে হচ্ছে গিয়ে এটা রয়েছে। এরপরের যে পার্টটা, সেই পার্টটা হচ্ছে ইয়েলো। এবার এই ব্লু আর ইয়েলোর মাঝখানে একটা জায়গা রয়েছে, সেটা হচ্ছে একটু হোয়াইট হোয়াইট পার্ট। আর লাস্টে একটা পার্ট রয়েছে, এখানে হলুদ থেকে রেডের দিকে ট্রান্সফরমেশন হচ্ছে। তাহলে আমার হাত রাখার জন্য আমি কতগুলো জায়গা রাখছি। আমি হাতটা এখানে রাখলাম, আমার হাত পুড়বে না। আমি হাতটা এখানে রাখলাম, আমার হাত পুড়বে না। যদি টাচ করাচ্ছি, হাতটা পড়ছে। কিন্তু হাত এইটাকে এখানে রাখলেও আমার গরম লাগবে, এখানে রাখলেও গরম লাগবে, এখানে রাখলেও গরম, তাই না? কিন্তু তিনটে জায়গায় কি গরম সেম লাগবে? আলাদা লাগবে। তাহলে পুরো রাশিচক্রের মধ্যে গ্রহদের এফেক্ট রয়েছে, কিন্তু সেই এফেক্ট ম্যাক্সিমাম এটা হচ্ছে দীপ্তাংশের মধ্যে। মানে 8 ডিগ্রি কে বলে নাকি দীপ্তাংশ? সূর্যের ক্ষেত্রে 7.5 ডিগ্রি করে, এদিকে 15 ডিগ্রি, ওদিকে 15 ডিগ্রি। আচ্ছা। তাহলে এইটা হচ্ছে গিয়ে মূল মোমবাতির শিখা, আর এই যে অংশটা, এটা হচ্ছে দীপ্তাংশ। আচ্ছা, শুধু সূর্যের কাছে কিছু গেলেই কম্বাস্ট হয় নাকি, নাকি অন্য কোনো গ্রহের সামনে শনি রাহু গেলেও কম্বাস্ট হয়? রাহুকে জেনারেলি কম্বাস্ট ধরা হয় না। শুক্র, মঙ্গল, বুধ, চন্দ্র, এদেরকে অ্যাকচুয়ালি কম্বাস্ট ধরা হয়। যারা ডিস্টার্ব করতে পারে, যাদেরকে নিয়ে আমাদের সমস্যা সৃষ্টি হতে পারে, তাদেরকেই কম্বাস্ট ধরা হয়। যেমন রবি বুধকে কম্বাস্ট ধরাই হয় না। আচ্ছা, শুক্র মঙ্গল বুধ আর রবি। রবি তো নিজেই কম্বাস্ট করবে। আচ্ছা। অন্য গ্রহের দীপ্তাংশের মধ্যে কম্বাস্টেড এই ওয়ার্ডটা ইউজ করা হয়। ঘনিষ্ঠ হতে পারে, ভাবে ওর কাছে চলে আসছে হতে পারে, কিন্তু আহ ওই একদম ড্যামেজ করে দিয়েছে বা বরবাদ করে দিয়েছে, ওই রকম কোনো ব্যাপার না। আচ্ছা, তারপরে বলছো। স্যার একটা প্রশ্ন স্যার, করবো? না, আমি সৌমিক বাবুর প্রশ্নগুলো একটু শুনে নিই। তো মানে আচ্ছা, আপনি বললেন শুক্র মঙ্গল বুধ আর রবি এরা কম্বাস্ট করতে পারে, তাই তো? না, রবি তো নিজেই কম্বাস্ট করবে, আচ্ছা আচ্ছা রবি আচ্ছা দগ্ধ করে। ঠিক আচ্ছা আছে। আর অন্য গ্রহরা তারা হচ্ছে কি দগ্ধ করেন। অন্য গ্রহরা ঘনিষ্ঠ হতে পারে, ক্লোজ হতে পারে, কিন্তু তারা দগ্ধ করে না। আচ্ছা, রবিটাই শুধু দগ্ধ করতে পারে আর কি। হ্যাঁ। আচ্ছা, মানে শুক্র যদি কাছে আসে তাহলে দগ্ধ করবে, বা বুধ হুম, হুম। আহ, বা শুক্র দগ্ধ হলে মঙ্গল। স্পার্ম কাউন্ট কমে যায়, শুক্র হুম দগ্ধ হলে রেকগনিশন কমে যায়, সাকসেস কিছুতেই আসে না, প্রচুর দিক থেকে প্রচুর বাধা, এগুলো দেখতে পাওয়া যায়। হুম হুম। মঙ্গল দগ্ধ হলে? মঙ্গল দগ্ধ হলে গুড পার্সোনালিটি তৈরি হতে দেখতে পাওয়া যায়। লোকটা আচ্ছা কিছু ভুল করে জীবনে, কিন্তু তা সত্ত্বেও সেটাকে, ভুলটাকে কন্ট্রোল করবার এবিলিটি, সেটা এই লোকগুলোর মধ্যে দেখতে পাওয়া যায়। আচ্ছা। আর আপনি একটা জায়গায় বলছিলেন বুধের বৃহস্পতি মঙ্গলের ওপরে একটা এফেক্ট ফেলছে। 29 ডিগ্রি বুধ, 29 ডিগ্রি বৃহস্পতি, আর মঙ্গল হচ্ছে 5 ডিগ্রি।
তার মানে আপনি বললেন যে মঙ্গলের উপরে বৃহস্পতির প্রভাব পড়বে, কারণ ওটা 29 আর 5 8 ডিগ্রির মধ্যে আছে বলে। না, ক্লোজে আছে বলে। ক্লোজ। 29 আর 5 মানে, এখানে 29 আর 5 মানে হচ্ছে ডিফারেন্স হচ্ছে 6 ডিগ্রি। 6 ডিগ্রি, আচ্ছা। এটা যদি 6-এর জায়গায় 10 ডিগ্রি 12 ডিগ্রিও হতো, তাহলে আমি বলতাম ইটস ওকে, প্রভাব থাকবে। কারণ তাহলে বৃহস্পতি এবং মঙ্গল এরা হচ্ছে ম্যাসিভ প্ল্যানেট। এরা দুজন দুজনের মিত্র। এরা দুজন দুজনকে ব্যাকআপ দেওয়া, সাপোর্ট দেওয়ার চেষ্টা করবে। ফলে এই মঙ্গল বৃহস্পতির কম্বিনেশনটা একটু বেশি দূর থেকে বিস্তৃত হয়। এটা একটা বিস্তৃত কম্বিনেশন এবং এটা পজিটিভ কম্বিনেশন। কিন্তু এটাই যদি রাহু মঙ্গলের হতো, তাহলে এটা হচ্ছে পয়েন্টেড কম্বিনেশন। মানে একটা সার্টেন পয়েন্ট অফ টাইমে এটা অ্যাক্টিভেটেড হবে, সেই সময় ঘষিয়ে দেবে, দিয়ে বেরিয়ে যাবে। তাহলে এগুলো শিখবো কোথার থেকে, মানে এই ইয়েতে? এগুলো তো শিখছেন। আচ্ছা। এটা তো ওরকম, মানে ওই হার্ড এন্ড ফাস্ট রুল নেই। এটা আপনাকে ধীরে ধীরে রপ্ত করতে হবে। আর এটা ওই আপনার নিউমারোলজি বা বাস্তুর মতো, ট্যারোর মতো ব্যাপারও নয়। এটাকে হচ্ছে গিয়ে মানে আপনাকে ভেতরে গেইন করতে হবে। এবার এই গেইন করাটা আমি আপনাদেরকে গাইড করব। প্লাস আপনারা পড়াশুনো করছেন, চার্ট দেখছেন। সবচেয়ে বড় জিনিস হচ্ছে চার্ট দেখা, প্র্যাকটিস। তো ওইটা হচ্ছে গিয়ে করতে করতে আপনি বুঝতে পারবেন যে ব্যাপারটা ঠিকঠাক জায়গার দিকে যাচ্ছে। স্যার বলবো? হুম। স্যার আপনি বলেছিলেন যে বক্রী গ্রহ হলে বিচার কঠিন হবে, সমস্যা হবে। যদি শুভ গ্রহ বক্রী হয় তাহলে -1, আর অশুভ গ্রহ বক্রী হলে +1। এই জায়গাটা একটুখানি পড়াইনি, ক্লিয়ার করে দিন না। আমি তো বকরি পড়াইনি। গ্রহ বকরি হলে পরে কি হবে সেটা আমি আপনাদেরকে নোটস দিয়ে দেবো। বেসিক্যালি অশুভ গ্রহ যদি বক্রি হয়, তার স্ট্রেংথ বেড়ে যায়। গ্রহরা যখন বক্রি হয়, তারা পৃথিবীর কাছে চলে আসে। এবং পৃথিবীর কাছে চলে আসে বলেই অ্যাকচুয়ালি তারা বক্রি হয়। এদের পাথটা যদি সাইক্লিক হতো, মানে বৃত্তাকার, তাহলে কখনো কোনো গ্রহ বক্রি হতো না। এবার পাথটা যেহেতু উপবৃত্তাকার, তার জন্য গ্রহরা বক্রি হয়। তাহলে শুভ গ্রহ যদি বক্রি হয়, যেমন বৃহস্পতি, বৃহস্পতির যে সোশ্যাল বিহেভিয়ারটাই নষ্ট হয়ে যায়। মজাটা হচ্ছে, বৃহস্পতি যদি বক্রি হয়, তাহলে জাতককে ভীষণ পাওয়ারফুল করে তোলে। কারণ বৃহস্পতি মার্গী। শ্রমিক বাবুর কাছে আমি টাকা পাই, শ্রমিক বাবুর কাছে চাইতেই পারছি না, শ্রমিক বাবুর প্রবলেম আছে, না থাক, আমি টাকার কথা বলবো না, বৃহস্পতি মার্গী। আচ্ছা ঠিক আছে, সোশ্যাল, মারাত্মক সোশ্যাল, নিজের ক্ষতি হচ্ছে। আচ্ছা ঠিক আছে, দেখি পরে যদি দেয়। সেই বৃহস্পতি বকরি, দিবি না মানে 4 দিনের মধ্যে দিবি, হলে যাচ্ছি আমি ঢাল তরোয়াল নিয়ে। বুঝতে পারলেন? হ্যাঁ। মানে এই সোশ্যাল বিহেভিয়ারটা, সেটা হচ্ছে গিয়ে চেঞ্জ হয়ে যাচ্ছে। মঙ্গল যদি বক্রি হয়, তার অ্যাগ্রেসিভনেস আরো বেড়ে যাবে। মঙ্গল তো এমনিতেই অ্যাগ্রেসিভ, বক্রি মঙ্গল আরো বেশি অ্যাগ্রেসিভ। হুম। এবার যদি নিচস্থ বক্রি মঙ্গল থাকে, তাহলে অনেক সময় নিজের হার্ম করবার একটা টেন্ডেন্সি, মানে নিজেই নিজের ক্ষতি করতে চাইছে, এরকম একটা টেন্ডেন্সি দেখতে পাওয়া যায়। আর শুক্র যদি বক্রী হয়? শুক্র বক্রি হলে শুক্রের কোয়ালিটি নষ্ট হয়ে যায়। ব্যাপারটা অনেকের উপরে ডিপেন্ড করবে। শুক্র যে বক্রি হয়েছে, এক সেকেন্ড, শুক্র যে বক্রি হয়েছে, এই শুক্রটা কোন দিককে কন্ট্রোল করছে? আমার শুক্র ধরুন বক্রি হয়েছে, তাহলে এই শুক্র কি আমার গ্ল্যামারকে কন্ট্রোল করছে, না এই শুক্র আমার স্পার্মকে কন্ট্রোল করছে, না এই শুক্র আমার আর্নিং কে কন্ট্রোল করছে? তো বক্রি হলে পরে সেই যে সোর্সটা, যে পজিটিভ সোর্সটা, সেটা ডিস্টার্ব হয়ে যাবে। শুক্র, চন্দ্র, এরা হচ্ছে ভীষণ সেন্সিটিভ প্ল্যানেট। আপনি প্র্যাকটিক্যাল যখন কাজ করবেন, লোকের চার্ট যখন দেখবেন, দেখবেন অন্য গ্রহের থেকে শুক্র, চন্দ্র খুব দ্রুত পীড়িত হয়ে যায়। মানে পীড়িত মানে প্রভাবিত হয়ে যায়। সেনসিটিভ খুব। হ্যাঁ। ঠিক আছে। হুম। আর স্যার, সিংহ রাশি, সিংহ লগ্ন, রবি বসে রয়েছে নবমে,
তার সাথে শনি, শুক্র এবং বৃহস্পতি। আরেকবার এক্ষেত্রে বলুন। আহ রবি কি সিংহ রাশি, সিংহ লগ্ন, রবি বসে রয়েছে নবমে, মেষের ঘরে, হুম, সাথে শনি, শুক্র, বৃহস্পতি। এটা তো এক্ষেত্রে খুব রবি ভালো, কিরকম ফল দেবে? এটা তো খুব ভালো কম্বিনেশন। এই লোকটা একদম মানে ড্রাই লোক হবে, কিন্তু হঠাৎ করে শরীর খারাপ হয়ে যেতে পারে। এই হঠাৎ করে শরীর খারাপ হয়ে যাওয়া, এই ব্যাপারটা থেকে ভদ্রলোককে কিন্তু নিজেকে প্রোটেক্টেড রাখার চেষ্টা করতে হবে। স্যার, আপনি ভদ্রলোক বুঝলেন কি করে? আমি বললাম, আমার মনে হলো, এটা ইনটিউশন, তাই জিজ্ঞেস করলাম, বললাম। আহ, এটা কি ভদ্রলোক না মহিলা? না, ভদ্রলোক মানে আমার ছেলের কথা বলছি। আচ্ছা আচ্ছা। এ হচ্ছে কি, এরা একটু ডেসপারেট টাইপের হবে। কি বলুন তো, একটা সময়, হুম। টাইমটা আমি বলছি 2004টার হবে। সেই সময় না প্রেডিকশনটার একটা ইয়ে ছিল, একটা মানে তরোয়ালের মতো প্রেডিকশন হতো। কি প্রেডিকশন বাবারে বাবা! মানে মারাত্মক প্রেডিকশন, মারাত্মক লেভেলের প্রেডিকশন। তো এখন আর সেই প্রেডিকশনটা হয় না, সেই প্রেডিকশনের যে ধারটা সেটা চলে গেছে। তো এক একটা সময় আসে, বিভিন্ন সময় বিভিন্ন কারণে এগুলো হচ্ছে গিয়ে বাড়ে। হুম। আর সেরকমই আপনি বলেছেন, মাত্র চতুর্থ যদি মঙ্গলের সঙ্গে কানেকশন থেকে যায়। চতুর্থ হচ্ছে গিয়ে বৃশ্চিকে, কোনো গ্রহ নেই, মঙ্গল বসে আছে দশমে বুধের সাথে। আচ্ছা, ঠিক আছে। মঙ্গল দশমে বারে হচ্ছে গিয়ে সিংহ লগ্ন, বুধ ওখানে ভালো পজিশনে রয়েছে, অসুবিধা কিছু নেই। আচ্ছা, তাহলে মঙ্গলের থেকে কোনো সমস্যা হতে পারে না সেখানে? হ্যাঁ, এখানে মঙ্গলের থেকে যে সমস্যা, সেটা নিয়ে আমরা ওয়ারিড হব না। আচ্ছা। আর ষষ্ঠে কেতু, শরীর তো এমনি খারাপ হবে আপনি বলেছেন যখন রবির সঙ্গে রয়েছে, আর ষষ্ঠে কেতু যখন রয়েছে, তার মানে তো শরীর সমস্যা করবেই, এবং ভেতরে ভেতরে করবে। এটা একটু করবে। হুম। আর ম্যারেজ লাইফও ডিস্টার্ব করবে? ম্যারিড লাইফটা নিয়ে না, ওই আমি বললাম না, ব্লাইন্ড চার্ট দেখে আপনি ইয়ে করতে পারবেন না। ম্যারিড লাইফকে তো রবি কন্ট্রোল করছে না। না। ম্যারিড লাইফকে যে কন্ট্রোল করছে, আমরা তাকে নিয়ে ভাববো। কুম্ভ সপ্তমে, শনি রয়েছে, ওই যে বললাম নবমে রয়েছে, সপ্তম হ্যাঁ, পতি শনি নবমে বসে আছে। ঠিক আছে, এটা খারাপ নয় চার্ট, ঠিকঠাক। আচ্ছা, গভর্নমেন্ট সার্ভিসের কোনো যোগ আছে? না, এটা তো আমরা এভাবে বলতে পারবো না। এগুলো তো আপনাকে শিখতে হবে, আর একটু শিখুন না। হ্যাঁ, কারণ আপনি চাকরির যোগ ওকে জানেন। স্যার। আমরা তো শিখছি, শিখি না আস্তে আস্তে, মানে হুট করে হুম। ব্যাপারটা হয় না। বাট আস্তে আস্তে একটু সময় দিলে পরে হবে, খুব ভালো হবে। ওকে স্যার, থ্যাংক ইউ। হুম। আর কারোর কোনো প্রশ্ন? স্যার প্রশ্ন আপনি যেমন করবো? বলছেন। একজন একজন করে। হুম। হ্যালো। হ্যাঁ, তো স্যার একটা প্রশ্ন করবো? হ্যাঁ। স্যার, একটা ছক দেখেছিলাম যে মিথুন রাশি, তো তার একাদশে গুরু ও শুক্র একই ডিগ্রিতে অবস্থান করছে, মানে 30 ডিগ্রির মধ্যে অবস্থান করছে, তো এটা কিরকম ফল পাওয়া যাবে তো? আরেকবার একটু বলুন। হুম, মিথুন রাশি, হুম, একাদশে গুরু ও বৃহস্পতি গুরু ও শুক্র একই 30 ডিগ্রির মধ্যে অবস্থান করছে, তো কিরকম ফল পাওয়া যেতে পারে? মানে তুলায়। হ্যাঁ, হ্যাঁ। তারপরে আমাদের লগ্নটা হচ্ছে ধনু লগ্ন।
ধনু লগ্ন আর একাদশের হচ্ছে বৃহস্পতি আর শুক্র। তাহলে আপনারা প্রথম যেটা করবেন সেটা হচ্ছে ভেঙে ভেঙে প্রেডিক্ট করবেন, একটা একটা করে। বৃহস্পতি শুক্র নিয়ে আমাদের ভাবার দরকার নেই, আমরা শুধু বৃহস্পতি আর হচ্ছে শুক্র। তাহলে বৃহস্পতি এবং শুক্র একত্রে এটা খুব ভালো কম্বিনেশন নয়, কিন্তু একাদশপতি একাদশে লগ্নপতি যুক্ত হয়েছে, এটা খুব ভালো কম্বিনেশন। এই ক্ষেত্রে যদি একটু এনভায়রনমেন্টাল সাপোর্ট পাওয়া যায়, তাহলে এই জাতক বিশাল কিছু করতে পারে। বিশাল মানে বিশাল কিছু করতে পারে। লগ্নপতি একাদশ পতির সাথে সম্পর্ক করলে বিশাল কিছু করা যায় মানে। হ্যাঁ, এটাকে তো ওই আমরা প্রথমে বললাম না একটা মহাভাগ্য যোগ। হুম হুম তো হুম। এটাও হচ্ছে গিয়ে সেই মহাভাগ্য যোগ হিসেবে ট্রিটেড হয়। এবং একাদশে শুক্র এটা ইন্ডিভিজুয়াল একটা প্রচুর অর্থ দেওয়ার যোগ। তারপরে কারোর কোনো প্রশ্ন? স্যার, স্যার, স্যার বলছি স্যার আমি বিংশোত্তরী মহাদশাটা কি স্যার? বিংশোত্তরী? মহাদশা। ও, দশা তো আমরা করিনি এখনো। তো আমরা যখন এক যোনি থেকে আরেক যোনিতে প্রবেশ করি, ধরুন আমি হচ্ছে গিয়ে এই আবার জন্ম হলো, তাহলে এইবার এই জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা গ্রহের যা করে ফল দেওয়ার সময় নির্ধারিত, যে এই সময় এই গ্রহদের প্রভাবটা বাড়বে। বলা যেতে পারে কন্ট্রোলিং প্ল্যানেট। তো এই কন্ট্রোলিং প্ল্যানেটটাকে নির্দেশ করে দেয় দশা। দশা মানে হচ্ছে এই এই সময়টা হচ্ছে গিয়ে কার দ্বারা নিয়ন্ত্রিত। তো আমাদের বিংশোত্তরী মানে হচ্ছে বিংশ, 100 + 20, 20 মানে 20। তাহলে একটা 120 বছরের দশা, সেটাকে আমরা নাম দিয়েছি বিংশোত্তরী দশা। তাহলে এই যে 120 বছরের দশা বা বিংশোত্তরী দশা, এর মধ্যে একটা ডিভিশন আছে, পরে ডিভিশনটা করাবো। তো সেইখানে প্রত্যেকটা গ্রহকে কিছু কিছু করে সময় দেওয়া হয়েছে। যেমন কেতুকে 7 বছর, শুক্রকে 20 বছর, রবিকে 6 বছর, চন্দ্রকে 10 বছর, মঙ্গলকে 7 বছর, রাহুকে 18 বছর, বৃহস্পতি তারপরে আসবে 16 বছর, তারপরে শনি সে 19 বছর, তারপরে বুধ সে হচ্ছে 17 বছর। আচ্ছা স্যার, আপনি বলছিলেন কোন গ্রহ কম্বাস্ট হলে কি রেজাল্ট দেয়, এটার কোনো বইয়ে বা কোথাও কিছু পাওয়া যাবে? সেরকম কম্বাস্টেড পাবেন না। আমরা আচ্ছা গ্রহ যোগ যখন করাবো, সেই গ্রহ যোগে আপনি পেয়ে যাবেন যে গ্রহরা সংযুক্ত হলে কি হয়। আচ্ছা এবার আচ্ছা। ধরুন আমি রবি রাহু নিয়ে যখন পড়াবো বা রবি মঙ্গল নিয়ে পড়াবো, এবার রবি মঙ্গল নিয়ে আমি হচ্ছে কি আপনাকে 1 পৃষ্ঠা নোট দিলাম। তো রবি মঙ্গল একটা বিষয়, এবার রবি মঙ্গল কোনো একটা রাশিতে রয়েছে, সেটা আরেকটা বিষয়। রবি মঙ্গল একটা রাশিতে একটা নির্দিষ্ট ভাবে রয়েছে, সেটা আরো আর একটা বিষয়। এবার রবি মঙ্গল নক্ষত্রতে রয়েছে, সেটা একটা বিষয়। এবার হয়ে গেল পুরো কমপ্লিকেশন। তো আমাদেরকে যেটা কাজ করতে হবে, আমাদেরকে কনসেপ্টটাকে যতটুকু সম্ভব ক্লিয়ার করতে হবে। এই কনসেপ্টটা ক্লিয়ার করাটাই আমি আপনাদেরকে করাবো। এবং এখানে আমরা আপনাদেরকে যে নোটস গুলো দেবো, বা আজকে যেমন আমি একটু আমাকে নক করে রাখবেন, দরকার হলে পার্সোনালিও বলে রাখতে পারেন, তাহলে আমি কোন গ্রহ কোন ভাবে থাকলে কি রেজাল্ট হয় সেটা দিয়ে দেবো, পাঠিয়ে দেবো আজকে। আমাকে একটু পার্সোনালি নক করে রাখবেন যে কেউ, তাহলে আমি হচ্ছে কি গ্রুপে ওটা দিয়ে দেবো। ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই আমাদের থাক।
বেশ কিছু কনসেপশন আমার মনে হয় ক্লিয়ার হলো। আর আমাদের তো একটা 25 তারিখ চরম চাপ পড়বে ব্রেনে। চরম চাপ মানে চরম চাপ পড়বে। তো আপনারা প্রিপেয়ার্ড, আপনারা 100% প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিন। হুম। পাশ ফেলের গল্প নয়। কিন্তু হচ্ছে গিয়ে এই যে ওই মাথার মধ্যে যে প্রেশারটা পড়বে না, ওই প্রেশারটা আপনাদেরকে একটা ধাক্কা দিয়ে এগিয়ে দেবে। তো একটা পরীক্ষা আপনার কনসেপ্টটাকেই চেঞ্জ করে দেবে, যে আপনি কতটা জানেন, মানে কতটা পড়া হয়ে গেছে, এই ধারণাটাকেই পাল্টে দেবে। তো স্যার ফলে, লিখতে পারবো তো? হ্যাঁ, লিখতে পারলে ভালো, আর না পারলে স্যার আছে, স্যার স্যার লিখে আপনার স্যার হেল্প নেওয়া পরীক্ষার যাবে পরীক্ষার সময়? হ্যাঁ, স্যার পরীক্ষার সময় হেল্প নেওয়া যাবে আপনার? হেল্প নিলে তো সময় কমে যাবে। মানে বই খাতা কাগজ নোট গুগল সব খুলে লেখা যাবে, কিন্তু হচ্ছে কি সময় নির্দিষ্ট। স্যার যদি কোথাও থেকে না খুঁজে পাই, সেটাই ভাবছি। পাবো তো বটেই আমরা, না হলে একটা জায়গাতে পাবোই, সেটা হচ্ছে মাথায়, সেখানে আছে। স্যার 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 কোশ্চেন কি কি পরীক্ষার নিয়ে আসবে? সময়টা যে কবে? টপিকস নিয়ে আলোচনা হবে সেটা বুঝতে পারবি। বলুন। স্যার যে টপিকস নিয়ে আলোচনা হবে, যে টপিকস আপনি আমাদের আলোচনা করতে হবে, সেটা কি আপনি যা যা পড়িয়েছেন তাতেই করতে হবে নাকি আমরা এটা তো নিজেরাও করতে পারবো? পরীক্ষাটার পরে 25 তারিখ পরীক্ষাটা হয়ে যাক, তারপরে ওরাল হবে। ওরালে তখন ডেমনস্ট্রেশন দেবেন, আমি টপিক দিয়ে দেবো। আচ্ছা, এক্সাম টাইম হচ্ছে 6টা থেকে, সন্ধেবেলা 6টা থেকে। আর পরীক্ষার যে ইয়েটা, যে পেজে আর কি পরীক্ষা দেবেন, সেই পরীক্ষার পেজটা আপনাদের ওখানে যাবে। আর যারা হচ্ছে গিয়ে পরীক্ষার পেজ, একটা আই কার্ড, এগুলো সব আপনার ওখানে পৌঁছে যাবে। আর যারা হচ্ছে গিয়ে দূরে থাকেন, যেমন আশা থাকে ইউএসএ তে, তো ওখানে আমরা পাঠাবো না, ওখানে উনি প্রিন্ট করে নেবেন। প্রিন্ট করে নিয়ে সুন্দর করে লিখবেন, লিখে ফটো তুলে পাঠিয়ে দেবেন স্যার আপনি গ্রুপে। কি ইমেল করে পাঠিয়ে দিবেন? হ্যাঁ, ইমেল করে কি পাঠিয়ে দিবেন ইমেল না এক্সাম হোয়াটসঅ্যাপ, হ্যাঁ টা? ইমেল করে পাঠিয়ে দেবো, ইমেল করে বা হোয়াটসঅ্যাপে ডকুমেন্ট করে পাঠিয়ে দেবো। ঠিক আছে। আমি গ্রুপেও দিয়ে দেবো, তার কোশ্চেন গ্রুপেও যাবে। কোশ্চেনটা গ্রুপে ঠিক 6টা বাজতে 15 মিনিট আগে দিয়ে দেবো, তাহলে সেই কোশ্চেনে ঝপাঝপ লিখতে শুরু করবে। কতক্ষণ ছটা সময় থেকে থাকবে স্যার? এক্সাম হলে তো 5 ঘন্টা। পরীক্ষাটা দিতে পারবো না। হ্যাঁ বলুন। 6টা থেকে এক্সাম হলে এক্সামটা তো দিতেই পারবো না, আমার তো বাড়ি ফিরবো হয়তো 7:30টায় অফিস থেকে। কি সাংঘাতিক ব্যাপার! হ্যালো। কিন্তু কতটা লেখা, কত লিখতে হবে। স্যার কতগুলো আমি তো কোশ্চেন জানি থাকবে স্যার? 8টা থেকে হবে। 8টা থেকে হলে সম্ভব না, 6টা থেকে হলে তো পারবো না। তো আহ প্রশ্ন থাকবে, আমি বলে দিচ্ছি। হ্যাঁ, পোস্টের প্যাটার্নটা একটু বলে দিলে সুবিধা হয়। একটা মিনিট। বাবা, একদম, হ্যাঁ আচ্ছা। কোশ্চেন যেটা হবে সেটা হচ্ছে, আহ 15 নাম্বারের আমাদের 10টা কোশ্চেন থাকবে। 15 নম্বরে 10টা? হুম। আর অন্য নাম্বার? এর মধ্যে হচ্ছে গিয়ে ভাগ থাকবে, যেমন হচ্ছে গিয়ে আহ এই 2 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, এরকম ডিভিশন আছে। সেটা কি শুধু অ্যাস্ট্রোলজি পামিস্ট্রি এগুলো সব মিশিয়ে থাকবে স্যার?
হ্যাঁ, এখানে অ্যাস্ট্রোলজির কোশ্চেন হচ্ছে কি একটা, দুটো, তিনটে, চারটে। পামিস্ট্রির কোশ্চেন হচ্ছে গিয়ে একটা, দুটো, তাহলে ছয়। বাস্তু দুটো, আর নিউমারোলজি দুটো। বললাম স্যার আমরা কি লিখে আমরা মানে সেটাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিব এরকম করে একদম। ছবি তুলে? ফটো তুলে পাঠিয়ে দেবো। হ্যাঁ, হ্যাঁ, ফটো তুলে পাঠিয়ে দেবো। হ্যাঁ, ছবি আমরা লিখবো, লিখে ফটো তুলে পাঠিয়ে দিবো, এই তো? একদম একদম ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আর ছটায় ছটা লিখতে হবে নাকি স্যার? কিছু অপশন আছে স্যার? আটটা লিখতে বলেছেন, মানে আটটা দিয়েছেন, ছটা লিখতে হবে এরকম কিছু কি? এসবে কোনো টেনশন নেই, সবাই আমরা গোল্ড মেডালিস্ট, কোনো চাপ নেই, আপনারা শুধু দিন। এটা আপনাদের বুস্ট করার জন্য, আর কিচ্ছু নয়। পরীক্ষা দিলেই বা কি, না দিলেই বা কি, সার্টিফিকেশন তো হবে। বাট আপনারা দিন, মানে কষ্ট করে হলে একটু দিন। এটা দিলে পরে কি হবে, এনার্জি লেভেলটা বাড়বে। আর হচ্ছে গিয়ে যে মানে যতটুকু পিছিয়ে আছেন সেটা একটা আরেকবার ঝালাই হয়ে গিয়ে এগিয়ে আসবেন। আর কিচ্ছু হবে না। কোনো চাপ নেই পরীক্ষা নিয়ে। ঠিক আছে, তাহলে আজকের মতো এই পর্যন্তই থাক। শুভরাত্রি সবাইকে। শুভরাত্রি।